নমস্কার। এবারের যাত্রার আমার শেষ গন্তব্যে এসে পৌঁছেছি বালুরঘাট। বালুরঘাটের সঙ্গে আমার ব্যক্তিগত অনুষঙ্গের মধ্যে যাচ্ছি না, কারণ সেটা এই আলোচনার প্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক নয়। আর তাছাড়া সেই অনুষঙ্গ এখন কার্যত ইতিহাসের কালাধারে চলে গেছে। যে বালুরঘাট আমি চিনতাম 1982 সাল থেকে এখানে দীর্ঘদিন আমার যাতায়াত ছিল, সেই বালুরঘাট গতকাল রাতে যেটুকু দেখেছি আমার মনে হয়েছে একটা শহর যখন অগোছালোভাবে তৈরি হয় এবং তার কোনো প্ল্যানিং থাকে না, ছিঁড়িচাঁদ থাকে না, যেখানে জমি পাবে সেখানেই একটা কিছু কদর্য স্ট্রাকচার তৈরি করে দাও, যেটা আরও 5টা জায়গায় ক্ষেত্রে সত্যি, সেটা বালুরঘাটের ক্ষেত্রেও সত্যি। এখন কথা বলার আমি কেউ নই, তার কারণ হচ্ছে আমি তো বালুরঘাটে এখন থাকিও না, আসিও না, যাইও না। ফলে লোকে বলতে পারে বালুরঘাটে যে সুমনদা আপনি অনধিকার চর্চা করবেন না, ফলে আমি এখানেই থেমে যাচ্ছি। কিন্তু আমি আজকে অন্য জায়গার তুলনামূলকভাবে একটা ছোট আলোচনা সভার আয়োজন করেছি ইচ্ছে করি, যাতে আলোচনাটা আর একটু ফোকাসড হতে পারে। এবং আমি যেহেতু এবার বাংলার সীমান্ত জেলাগুলো দিয়েই প্রধানত এসেছি, সীমান্ত অবশ্য উত্তর 24 পরগনাতেও আছে, দক্ষিণেও আছে, সেগুলো যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে পরে যাব। তেমনি আবার শিলিগুড়ির ওপারেও আছে, কিন্তু ওই দিকে আমি আর যাচ্ছি না এই যাত্রায়। ভবিষ্যতে যাবো কিনা বলতে পারি না। তবে যে কাহিনী সেখানে শুনতে শুনতে এসেছি, সেগুলো নিয়ে এদের সঙ্গে আলোচনা করাটা কতটা যুক্তিযুক্ত হবে আমি জানি না, তবু আলোচনার ফাঁকে ফাঁকে হবে। কিন্তু বালুরঘাট শহরটার একটা অন্যরকম ঐতিহ্য আছে, তার সাংস্কৃতিক ঐতিহ্য, তার সচেতন নাগরিক। এবং বালুরঘাট একসময় একেবারে সভ্যতার ওপারে বলতাম আমি, তার কারণ হচ্ছে যেখানে আসাটাই একটা খুব মনে হতো যেন মরুতীর্থ ইংল্যান্ড যাচ্ছি। এখন সে দিন চলে গেছে, ঘন ঘন ট্রেন, মানুষের যাতায়াতের সুবিধে বেড়েছে, জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে আমি বলতে পারবো না, কারণ কলকারখানা কোথাও হয়েছে এটা আমি দেখতে পাইনি। কৃষ্ণনগর টু বালুরঘাট নো এক। আর কলকারখানা ছাড়া আসল উন্নতি কাকে বলে সেটাও আমি জানি না। কিন্তু যে 4 জনকে আমি আজকে এখানে উপস্থিত করেছি, আমি আর নিজের মুখে তাদের পরিচয় দেব না, তাদেরকেই অনুরোধ করব যে আপনারা দয়া করে আপনাদের নাম এবং পরিচয় একেবারে সংক্ষেপে আমার দর্শকদের জানান। আপনাকে দিয়ে শুরু করি। আমি সুভাষিস চক্রবর্তী। আমি এই শহরের একজন মানুষ তো বটেই, ওই আর কি, দেখতে মানুষের মতন বাইরেটা। তো একটু শিল্প চর্চা করার চেষ্টা করি, ছবি আঁকি পেশায়। শিল্প মানে নাটক এবং ছবি আঁকা। আমার পেশা ছবি আঁকা, নাটকটা এখনো পেশা হয়ে ওঠেনি। আর্ট কলেজের ছাত্র না, আমি সেলফ। ও স্বশিক্ষিত? বাহ, নাম কি করবে এই যেমন? আচ্ছা। আর নাটকটাও ওই স্বশিক্ষিত। তো এখানে তো বালুরঘাটের তো নাট্য ঐতিহ্য সঙ্গে, হ্যাঁ একদমই। পরিমায়কদা এখন আর বেঁচে নেই। হ্যাঁ, তার সংস্থার কৃতিত্ব বেঁচে আছে কিনা আমি বলতে পারবো না। আছে, নিশ্চয়ই আছে। হ্যাঁ, নাট্য মন্দির আছে, সবগুলোই আছে। সেখানেও এখনো ভাইব্রেন্ট নাটক টাটক হয়। হয় আবার নতুন। আপনি কোন দলের হয়ে করেন? আমি বালুরঘাট নাট্যতীর্থ। ও ঠিক আছে। নতুন হয়েছে নাট্যতীর্থ। আর কি হয়েছে? নাট্যশালা। এটা কি একটা মানে ব্রেকআপে গ্রুপ? ওই সব এখান থেকে বেরিয়ে এসে আর একটা। হ্যাঁ, বাঙালি কখনো একসঙ্গে থাকতে পারে না তো। হ্যাঁ, 3 জন বাঙালি একত্র হলে সৈয়দ মুস্তফা আলী বলেছিলেন 2টো কালীবাড়ি হয়। না, নাট্যতীর্থটার জন্ম আপনি যে 82 সালের কথা বলছিলেন, সেই 82 সালে, এবং নাট্যতীর্থের 82 সালের জন্মের সেই বছর 82 সালে আমারও জন্ম। তো নাট্যতীর্থ নামটা হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে সেই সময় যখন নাট্য মন্দির থেকে কয়েকজন বেরিয়ে এসে একটা সংস্থা গঠন করে, তখন বালুরঘাটে 2টো সংস্থা খুব ভালোভাবে চলছে। এক হচ্ছে নাট্য মন্দির,
আরেকটা হচ্ছে ত্রিতীর্থ। হুম। তো ওরা নামটাই তৈরি করেছে, নাট্য মন্দিরের নাট্য নিয়েছে আর তীর্থটা নিয়েছে, নাট্য তীর্থ ওইভাবে তৈরি। ভালোই, এটা অন্তত মানে পেইং ট্রিবিউট টু দ্য লিগেসি। হ্যাঁ। ভাস্বতী, আমি ভাস্বতী মুখোপাধ্যায়, নমস্কার, বালুরঘাট কলেজের অধ্যাপিকা, বাংলা বিভাগ। আর সুমনদা যে সূত্রে বালুরঘাটে এসছেন, শ্বশুরবাড়ির সূত্রে, আমিও সেই সূত্রেই বালুরঘাটে আমার আসা। আজ 33 বছর হলো আমি বালুরঘাটের স্থায়ী বাসিন্দা। এই চলছে পারিবারিক সূত্রে সুমনদার সঙ্গে আমার চেনা জানা, কিন্তু দেখা হলো আজকে এই প্রথম সুমনদার সঙ্গে। পৈতৃক সূত্রেও আপনার সঙ্গে আমার চেনা। তার দুদিক থেকেই দুদিক। আসলে ব্যক্তিগত না, প্রসঙ্গগুলো অ্যাভয়েড করে যায়, কারণ তাহলে ওই বাঙালি খুব বিয়ে হয়ে যায়, আবেগপ্রবণ আবেগপ্রবণ হয়ে যায়। ঠিক। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু। অধ্যাপকরা একটু আবেগপ্রবণই। হ্যাঁ, না সবাই বাঙালি মাত্রই আবেগপ্রবণ। আমি সুভাষ চাকি, পেশায় আইনজীবী, বালুরঘাট জেলা আদালতের পেশায় নিযুক্ত। আমি গ্রাম বাংলার ছেলে। আমরা বালুরঘাট শহরে প্রায় দীর্ঘ 55 বছর আছি। গ্রাম বাংলা বলতে কুমারগঞ্জ। কুমারগঞ্জ গ্রাম নাকি? হ্যাঁ, গ্রাম তো তখন ছিল, এখন আর গ্রাম নেই। ওই আপনি যে বললেন বালুরঘাটে আসাটা, তখন ছিল কুমারগঞ্জ থেকে বালুরঘাট। তখন আমরা যখন এসেছি তখন কুমারগঞ্জ থেকে বালুরঘাট আসাটা একই ব্যাপার ছিল। তাই? হ্যাঁ, মানে আমার চোখে দেখা বরাহার বলে একটা জায়গা আছে, প্রবোধ সিংহরা যারা এমএলএ হতো, হ্যাঁ। ওদের বাড়ির কাছে গিয়ে রাস্তাটা ঠেকে গেছিল। ও, তারপরে কোনো পাকা রাস্তা নেই, কাঁচা রাস্তায় ওই বাড়িরই লোকের গাড়ি ছিল, নাকালা গাড়িগুলো। পশ্চিম থেকে যখন অন্ধকার হতো না, বৃষ্টি আসবে বলে, তখন গাড়ি ছুটছে, ওই লাল মাটি বের করে নিয়ে পাকা রাস্তায় আসবে, আর 1.5 থেকে 2 কিলোমিটার লোকে রাস্তায় দৌড়ে আসছে, আর নদীটা পার হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। তো আপনি প্রায় একটা মানে তারাশঙ্করের গোছের বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ, তাই তো, আমি চোখে দেখেছি। তো লেখেন না কেন? আমি সময় পাই না লেখার। সারাক্ষণ শুধু মক্কেলের ব্রিফ লেখার বদলে এত সুন্দর করে বললেন। হ্যাঁ, এবার আপনি। আমি সৌরভ কুণ্ডু, পেশায় দাঁতের ডাক্তার। এখনকার লব্জে আর কি আমি এখানকার ভূমিপুত্র। সুভাষদা যেরকম বাইরে থেকে এসছেন, ভাস্বতীদি বাইরে থেকে, আমার এখানেই জন্ম। বালুরঘাটে ভালো মন্দ এসবের সঙ্গে জড়িয়ে আছি। না, দন্ত চিকিৎসা ছাড়া আর কি করেন? দন্ত চিকিৎসা তো হয়, তার বাইরে সামান্য একটু লেখালেখি করি। কোথায়? এখন তো সবাই ফেসবুকে লেখে। ও, আপনি ফেসবুক গেরিলা? আচ্ছা, ওকে। এরা প্রত্যেকেই যে যার পরিচয় দিলেন। আমার প্রধানত জানার প্রথম কৌতূহল সেটা হচ্ছে যে হাউ ফার বালুরঘাট হ্যাজ চেঞ্জ ওভার লাস্ট 15 years। সৌরভদা বলুন। কেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনাকেই বলতে হবে। ইউ হ্যাভ নো চয়েস। লাস্ট 15 বছর কিভাবে চেঞ্জ? হ্যাঁ, কেননা আমরা তো একটা 34 বছরের বালুরঘাট দেখেছি, এবং একটা খুব এক্সেপশন সেখানে রুল ছিল এখানে। তার মানে যে দলটার কথা আজকে পারতপক্ষে বাংলায় কেউ উচ্চারণই করে না, এবং সেই দলের অস্তিত্ব আছে কি না তাই নিয়েও অনেক প্রশ্ন করে আমাকে। সেই আরএসপির গড় বললেও কম বলা হয়। এমএলএ আরএসপির হবে বিশ্বনাথ চৌধুরী, এমপি আরএসপির হবে বর্মন, হ্যাঁ, তারপরে মিউনিসিপ্যালিটি আরএসপির হবে। তা মনে হতো যেন এটা আরএসপি সব নগর। সেখান থেকে একদম র্যাডিক্যাল চেঞ্জ হয়ে আরএসপি কার্যত সাইনবোর্ড। বামপন্থী আন্দোলন এখানে কতটা জীবিত আমি বলতে পারবো না। আর বাকি বাংলার মতো বালুরঘাট অলসো ক্যাপিচুলেটেড, আমি বলবো ক্যাপিচুলেশন টু তৃণমূল রুল। হাউ দিস ট্রান্সফরমেশন টুক প্লেস, বিকজ যে শহর এত বছর ধরে একটা বামপন্থী শক্তিকে প্রপ আপ করেছে, তারা হঠাৎ রাতারাতি বদলে গেল কেন? তাদের তো ডিএনএ মিউটেট করেনি। এটা কি মিউটেট করেছে সেটা তো পরের বিষয়। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখেছি, আমি যখন কলেজে পড়ি তখন 2001-2 এরকম সাল, সেই সময় থেকে কিছু চেঞ্জেস হওয়া আমরা লক্ষ্য করেছি। সেটা কলেজের রাজনীতি হোক কিংবা ব্যক্তি মানুষের রাজনীতি হোক, ধীরে ধীরে
কিছু চেঞ্জেস হওয়া তো শুরু হয়েই ছিল। তখন তখন আমরা থিয়েটার দেখেছি, বেশ কিছু থিয়েটার একটু পরিবর্তনকামী থিয়েটার হওয়া শুরু হয়ে গেছে 2002 সালে। আমি থিয়েটারগুলোর নাম বলছি না এখন। বলো না, কি আছে? যেমন হচ্ছে আমাদের দেবেশ চ্যাটার্জি একটা থিয়েটার করেছিলেন, থিয়েটারটার নাম হচ্ছে উইঙ্কিল টুইঙ্কিল। ওটা তো হ্যাঁ, যেটা হ্যাঁ। প্রাক্তন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। তো এই ধীরে ধীরে কিছু চেঞ্জেস আমরা দেখলাম। সেইটা কিন্তু শুধুমাত্র কোনো নির্দিষ্ট পক্ষের নয়, সব পক্ষ থেকেই হওয়া শুরু হলো। ধীরে 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 মানুষের মধ্যে একটা অদ্ভুত উষ্মা তৈরি হলো, সেটা সব জায়গাতেই যেভাবে হয়। তো ওই চেঞ্জেসটা কিন্তু ধীরে ধীরে তারপরেও 10 বছর ছিল। হ্যাঁ, তারপরেও 10 বছর তারা থাকলেন। বালুরঘাটেও কিন্তু সেই জিনিসটা খুব হালকা হলেও, কারণ বালুরঘাটের মানুষ কি খুব বেশি ফোরকাস্ট হয় না, মানে করে না খুব বেশি। এখন ইদানিংকালে হয়তো ফেসবুক আসার দৌলতে অনেকে অনেক কথা লেখে বা সরাসরি কথা বলে, কিন্তু বালুরঘাটের মানুষ চিরকালীনই একটু নীরবে থাকতে পছন্দ করে। এটা আমার ভিউ থেকে তাই মনে হয়, যে নীরবে থেকে একটা কিছু কথা বলা, বিপ্লবের কথা বলা, সেটাও নীরবেই এটা হয়ে এসছে। তার প্রধান কারণ হচ্ছে দিস ইজ অ্যান অ্যাগ্রারিয়ান সোসাইটি। হ্যাঁ, হতে পারে। তো সেই জায়গাগুলো থেকে আমি দেখেছি যে মানুষ লিখছেনও, কিন্তু যেমন এই শহরের ইতিহাস কালেক্টেড নয়, মানে এইখানটায় স্বাধীনতার সংগ্রাম খুব জোরদার হয়েছে। এখানে 71 দারুণভাবে জড়িত বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যেহেতু জানি এইখানকার এয়ারপোর্টে তো হ্যাঁ নামতো। হ্যাঁ, আমাদের এখানে ট্যাঙ্ক রয়েছে, যেটা নামই হয়ে গেছে ট্যাঙ্ক মোড়। এই এই ট্যাঙ্কটা তো প্যাটার্ন ট্যাঙ্ক, হ্যাঁ? এইটা ক্যাপচার্ড। এটা ক্যাপচার, এটা পাকিস্তানের ট্যাঙ্ক। হ্যাঁ। তো এই যে ইতিহাসগুলো, এগুলো কোনো কোথাও লিখিত নেই। মানে আমরা কাজ করতে গিয়ে আমরা বালুরঘাটের স্বাধীনতা দিবস 18ই আগস্ট, এটা সবাই বলা হয়, মানে স্বাধীনতা বা যাই হোক সেটা এটা হয়েছে অনেক জায়গায়, নদীয়ার কিছু হ্যাঁ, জায়গায়, মুর্শিদাবাদ, মালদা। হ্যাঁ, মালদা, একদমই আমাদের বালুরঘাট, যতটা বর্ডার পশ্চিমবঙ্গের সবটাতেই প্রায় কম বেশি এই গল্পটা রয়েছে। তো এই কাজটা করতে গিয়ে পুরনো মানুষদের কাছে শোনা গল্প, সেই জিনিসগুলো মানুষ না ক্যাপচার করেনি, কোথাও লিখিত নেই। আমাদের খুব সমস্যা হয়েছে। মানে তখনকার দিনের যারা মানুষ ছিলেন তারা এই জিনিসগুলো সংগ্রহ করেননি বা লিখিত আকারে রাখেননি। 71-এর কাছে একটু আমি বাতিল করছি, আমি ইতিহাসের ছাত্র তো। এইটা হচ্ছে ভারতীয় মনস্তত্ত্বের একটা মস্ত বড় দিক। আচ্ছা, আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে আমাদের প্রেসিডেন্সি কলেজে বাবা পড়াতেন। হেরম্বচন্দ্র রায়চৌধুরী বলে একজন ঐতিহাসিক ছিলেন, খুব দিকপাল ঐতিহাসিক। তার একটা এনশিয়েন্ট ইন্ডিয়ার বই ছিল। আচ্ছা, সেই বইটাকে প্রায় বেদ মানা। তখনও আর.এস. শর্মা, মার্কসিস্ট স্কুল টুল সেভাবে আসেন। সেই বইটার প্রথম লাইনে লেখা ছিল, নো থুকিডিডিস অর হেরোডোটাস has left for posterity a genuine history of ancient India. সুতরাং what you are saying about Balurghat is true for entire Indian history. তার কারণ আমাদের প্রাচীন ভারত দেখতে হয় শিলালিপি, ব্রহ্মলিপি, তার মধ্যেও বহু কিছুর পাঠোদ্ধার এখনো সম্ভব হয় না। ব্রাহ্মী, খরষ্টি এসব ইয়েতে করা ছিল, তাও অশোকের যুগের থেকে কিছু কিছু আমরা পাই। তার পরের থেকেই এই বিদেশি পর্যটকদের বর্ণনা থেকে শুরু হলো, এবং এমনকি এই যে এটা তো পাল সেন যুগের একটা সব মানে রেলিক। গৌড়ের তো এক্সটেন্ডেড গৌড়। আমরা যখন আসতাম তখন এখানে বানগড়, সেটা মাটি খুললেই একটা করে মূর্তি বেরোতো। এখনো চলছে। তো এখানে অচিন্ত্যবাবু ছিলেন, যিনি গোস্বামী, যিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সেগুলোকে সংরক্ষণ করতেন। বালুরঘাট কলেজে সেটা আছে। এবং প্রশ্ন হচ্ছে যে এটা তো ব্যক্তির উদ্যোগে কিছু হয় না। ইতিহাস চেতনা, ইতিহাস মনস্কতা এবং ইতিহাসকে রক্ষা করা, সাদায় এবং কালোয়, এটা আমাদের জাতিসত্তার মধ্যেই নেই। বাঙালিদের মধ্যে ছেড়ে দাও, আমাদের যেটা আছে সেটা হয় কিছু জীবনী, যেগুলো নট বায়োগ্রাফি বাট হেগিওগ্রাফি। হ্যাঁ, লোককে তুলে দিলাম। হ্যাঁ, এটা পশ্চিমীরা পারে। লর্ড মাউন্টব্যাটেন
মৃত্যুর আগে তার জীবনী লেখার ভার যাকে দিয়েছিলেন, ফিলিপ জিগলার বলে একজনকে, তিনি কিন্তু সেখানে লেডি মাউন্টব্যাটেনের জীবনের যত কেচ্ছা সমস্ত কিছু ডকুমেন্টেড খুব ভদ্রভাবে, এবং মাউন্টব্যাটেনের কি কি চারিত্রিক স্খলন ছিল, এত মোটা বই। অথচ যখন ক্যাথরিন ফ্র্যাঙ্ক এলেন এবং এসে শি ফাউন্ড আউট ইন্দিরা গান্ধীজ লাভ লেটার্স, সোনিয়া গান্ধী নিশ্চিত করলো যে এই ক্যাথরিনকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হোক। কথাটা বুঝতে পেরেছেন? কামিং ফ্রম সোনিয়া গান্ধী, হু ইজ নট অ্যান ইন্ডিয়ান, হ্যাঁ, তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষের রক্ষণশীলতা বুঝে গেছে। এবং শাশুড়ির কেচ্ছায় যাতে বাইরে না বেরোয় সেটা রক্ষা করলেন। যাই হোক, সরি তোমাদের না, না, এত না। জ্ঞান দিয়ে দিলাম। এই তো না, না, প্রসঙ্গক্রমে না। এলো, প্রসঙ্গক্রমে হ্যাঁ। আসছে কথা। তো আমরা দেখেছি ওই জিনিসটা ধীরে 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 পাল্টানো, আমাদের সবার মস্তিষ্কের একটা বিপর্যয় হওয়া, ধীরে 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 এগুলো আমরা দেখেছি। তো দেখতে দেখতে তারপরে যখন 2011 পরবর্তী সময় ধীরে 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 আমরা এই সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করলাম, তো স্বাভাবিকভাবেই কিছু চেঞ্জেস তো ঘটবেই, খুবই স্বাভাবিক এটা। যখন আমি আমার বাড়ি চালাবো তখন একরকমভাবে চালাবো, যখন আমার সন্তানরা চালাবে তখন আরেক রকমভাবে তারা ভাববে। এটা তো খুবই স্বাভাবিক, ইডিওলজি আলাদা, সব কিছুই আলাদা। তো এই 15 বছরের মধ্যে সবচেয়ে পরিবর্তন যেটা হয়েছে, এই আপনি একটু আগেও যেটা বলছিলেন, প্রচুর বিল্ডিং খারাপ হয়েছে বালুরঘাটে। ইভেন যে পুরনো জিনিসগুলো বালুরঘাটের ছিল, হেরিটেজ বিল্ডিংগুলো, সেগুলো কিচ্ছু নেই, যেমন সব ডেমোলিশড হয়েছে। যেমন হচ্ছে টাউন ব্যাংক, ওই যে টাউন ব্যাগটা আপনার বাড়ির সামনে, টাউন ব্যাংক, ওটা চলে গেছে। আমাদের পুরাতন আউটডোরটা, ওটা ভেঙে জার্নালিস্ট ক্লাবের অংশ হয়ে গেছে না ওইটা? বিল্ডিং ওই পেছনটা রয়েছে কি বিল্ডিং এখন? হয়নি, বিল্ডিং হ্যাঁ, বিল্ডিং ফাঁকা জায়গায় জার্নালিস্ট ক্লাবকে গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা জার্নালিস্ট ক্লাবটা ঢুকে গেছে। তারপরে এরকম আরো মানে কিছু জার্নালিস্ট ক্লাব, বাড়িও প্রেস রয়েছে। ক্লাব, জার্নালিস্ট ক্লাব, জার্নালিস্ট এখানে দুটো ক্লাব আছে। ও আচ্ছা, দুটো ক্লাব হয়েছে। আছে, প্রেস ক্লাব আর আপনি যেটা জার্নালিস্ট। দেখে গেছেন জার্নালিস্ট নেই, অথচ দুটো না, না। সংগঠন আছে। না না না, না, জার্নালিস্ট আছে, আচ্ছা, ও ঠিক আছে, তাদেরকে জার্নালিস্ট হ্যাঁ, স্বঘোষিত। আছে। না ঠিক আছে, আই এম নট, নিজের ট্রাইবকে নিয়ে আমি বেশি কি বলবো। তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। ইভেন আমি রিসেন্টলি ওই রিমিক্স বলে একটি দোকান আছে ডিটিপি, ওইটাও ভেঙে দেবে। ওটার পুরনো একটা বাড়ি ভাড়া নিয়ে ওরা ওই ডিটিপির কাজ করতো। ঠিক, আপনি তো পুরসভায় আছেন তো নাকি? না, আপনি এইসব নিয়ে কেন নাগরিক আন্দোলন হয় না? বালুরঘাটে আছেই তো সামান্য কয়েকটা হেরিটেজ, সেগুলোও যদি এইভাবে ধূলিসাৎ হয়ে যায় তাহলে বালুরঘাটবাসী প্রতিবাদ করে না কেন? না, যেমন কোর্ট বিল্ডিং গুলো রয়ে গেছে, কোর্ট বিল্ডিং গুলো রয়ে গেছে। কোর্ট বিল্ডিং গুলো ভাঙা একটু কঠিন। না, ওগুলো ধরুন 1903 হয়েছে, তার আগে হয়েছে। ওগুলো তো সাহেবরা করে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো চট করে গায়ে হাত দেওয়া কঠিন। নাট্য মন্দিরটা আছে 100 উপর বয়স। সুশীল চ্যাটার্জি, শরৎ যে চ্যাটার্জি ওর বাড়িটার পাটটা ভেঙেছে। ইভেন হ্যাঁ, ওই ওই চ্যাটার্জি স্টাইল বাজার বাড়ি, হয়েছে। যেইখানে নেতাজি এসেছিলেন, যে ঘরে রাত্রিবাস সেই বাড়ি করেছিলেন, ভাঙা সেই পোর্শনটা ভাঙা সেই হয়েছে। পোর্শনটা পর্যন্ত ভাঙা হয়েছে। ভেঙে গেছে বা ভাঙা পড়েছে। কারা ভাঙছে এগুলো? ব্যক্তিগত ব্যক্তিগত যারা ওয়ারি হিসেবে তারা বিক্রি করে দিচ্ছে। ওরা আচ্ছা, বিক্রি করে দিচ্ছে। ওরা বিক্রি করে দিচ্ছে। ওকে, মানে প্রমোটারের হাতে বিক্রি করছে, হ্যাঁ, প্রমোটার হ্যাঁ, ভেঙে দিচ্ছে। হ্যাঁ। এরকম এই প্রমোটার গুলো কি সবাই বাঙালি না? না, বাঙালি। হ্যাঁ? সব বেশিরভাগই আমাদের বালুরঘাটেরই বালুরঘাটের ছিল। বালুরঘাটেরই। সেই অর্থে বালুরঘাটের প্রমোটার নয়। কলকাতায় যে আমরা যে প্রমোটার চিন্তা করি সেই অর্থে তারা প্রমোটার না, একটা জায়গা কিনছে, সেখানে ব্যবসা করে হুম। মাল্টিপার্সেল বিল্ডিং তৈরি করে হ্যাঁ, কিছু করে। মানে ওই আর কি, হ্যাঁ। কুইক প্রফিট। কিন্তু আর- মানুষের মধ্যে কিন্তু সেই কিছু মানুষের মধ্যে, যেমন ওই রিমিক্সের কথাই বলছি, ওরা আমাকে ডাক দিল, আমাকে ডেকে বলল যে আমাদের যে বিল্ডিংটা যা আছে, পুরাতন খসে পড়া পলেস্তারা, ওই ব্যাকা পোস্টার, হ্যাঁ, জানলার শিঁকের মরচে ধরা, এই টোটালটাই আরেকটা বাড়ি ভাড়া নিয়েছে ওরা, ঠিক ওদের বিল্ডিংটার পেছনে, ওইটার দেয়ালে ওরা এঁকে নেবে। তো আমি একদিন গিয়ে ফটোগ্রাফি করলাম, আমার জিনিসটাই খুব ভালো লাগলো, কারণ ওখানটা ভেঙে দেবে। ওরা খুব ক্যাজুয়ালি বললো যে এই ছবিটা যা দেখা যাচ্ছে, বাইরে থেকে লোক যেভাবে দেখে আমাদের দোকানটাকে, এটাই আমরা ভেতরের একটা বাড়ি ভাড়া নিয়েছি, ওটার দেয়ালের মধ্যে, ঘরের মধ্যে এঁকে নেব। বাইরে থেকে একটা একটা স্থাপত্যে যেটা দেখতে লাগে সেটা কি একটা ছবিতে রিডিউস করলে কখনোই তার- হয় না।
সেটা তখন একটা এটা তো মেমোরাবেলিয়া হয়ে যায়। হ্যাঁ, স্মৃতি রাখার জন্য। স্মৃতি হ্যাঁ। রাখার জন্য জাস্ট এটাকে ধরে রাখবে, তো এইরকম বা তো 33 বছরে তুমি কি দেখলে? 33 বছরে 33 বছরে ইজ অলসো নো স্মল টাইম। হ্যাঁ 33 বছরে আমি যখন এসেছিলাম আপনার মতোই, মানে আমি কোনো ট্রেন ছিল না, কিন্তু আমি রাস্তাটা অত ডাকাতের ভয় ছিল না। তোমার বাপের বাড়ি কোথায় ছিল? বইচি গ্রাম, হুগলি জেলায়। হুগলি। তো সেখানে এখানে এসে মানে সাংস্কৃতিক দিক থেকে একদম অন্যরকম। মানে আমি সবাইকে একটা গল্প করি যে বিয়ে হয়ে যখন আমি ঢুকছি শ্বশুর বাড়িতে, সেখানে বাজি পোড়ানো হচ্ছে এবং বাজনা বাজছে, দুটোই আমাদের ওদিকে নেই। ফলে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম, তারপরেই বলেছিলাম যে না না শ্বশুর বাড়ি এসছি, হাসতে নেই, এরকম টাইপের। কিন্তু চেঞ্জ যদি আপনি বলেন, গত 15 বছরে যে প্রশ্নটা ওকে করলেন, 15 বছরে এইভাবে চেঞ্জটা হয়নি। চেঞ্জটা কিন্তু ধীরে ধীরে হয়েছে। মানে 97 আমি কলেজে জয়েন করেছি, তার আগে আমার বিয়ে হয়েছে, 91 আমার বিয়ে হয়েছে। 97 জয়েন করার থেকে আমি এই চেঞ্জটা আমি কলেজ পরিপ্রেক্ষিতে বলবো, ছাত্রছাত্রীদের মধ্যে ধীরে ধীরে দেখতে পেয়েছি। এবং এই 97 যে তাদের সাজ পোশাক থেকে, অ্যাটিটিউড থেকে, পড়াশোনার ধরন থেকে এটা ধীরে ধীরে চেঞ্জ হয়েছে। এবং এসএসসি ছিল কি হয়েছে ছিল ধরুন আমাদের এই প্রতিরাম কলেজ, আমি কদিন আগে গেছি, প্রতিরাম কলেজ হয়েছে আপনি জানেন না। তো আমার এই ছাত্রছাত্রীরা ওখানে পড়াচ্ছে, কেউ এসএসসিটি, কেউ পার্মানেন্ট। তো ওরাই গল্প করছিল ওদের ছাত্রছাত্রীদের যে এই ম্যাডামের কাছে কত বকুনি খেয়েছি। বকুনি খেয়েছি মানে সেজে গুজে এসছে, এমন একটা সেজে গুজে এসছে, আমি হয়তো বকুনি দিয়েছি এই এরকম বিয়ে বাড়ির সাজে সেজেছিস। তো ওরা কিভাবে প্রতিবাদ করলো, ওরা পরের দিন একটা ধবধবে সাদা শাড়ি পরে চুলটা তেল দিয়ে বেঁধে এসে বলে এরকম আসবো। মানে এইটা তো ইন্টেলেকচুয়াল ব্যাপার ছিল। এখন এটা সেটা নেই। এখন যদি আমি কাউকে বলতে ভয় পাই যে তুমি এরকম পোশাক পরে আসছো কেন, অনেক তারা আমার মনে হয়েছে কলেজের মতো পোশাক নয় হয়তো, কিন্তু আমি তো সেটা বলার মতো আমার মুখ বন্ধ হয়ে গেছে। কারণ আমি একটাই নিজের মনকে যুক্তি দিই, বাড়ি থেকে তো সেটা আসছে, তার বাবা মা তো অ্যালাউ করছে, এবং তারা বালুরঘাটবাসী। চেঞ্জ যেটা হয়েছে ধরুন এসএসসি হয়েছে বাম আমলে, তো এসএসসি ধীরে ধীরে যখন আশেপাশে চাকরি পেয়েছে ছেলেপুলেরা, সেই তারা কিন্তু বালুরঘাটে ক্রমশ আসার চেষ্টা করেছে। না নিজের জায়গায় নিজের বাড়িতে থেকে, মানে আপনাকে কিছু বলছি না, মনে করুন কুমারগঞ্জে বাড়ি, তারা কিন্তু ওই বাড়িটাকে মানে দেশের বাড়ি করে ওরা কিন্তু এসে বালুরঘাটে থাকার চেষ্টা করেছে। এই কারণে ফ্ল্যাট বাড়িগুলো কিন্তু হয়েছে। ফ্ল্যাট বাড়ি কিন্তু হঠাৎ করে হয়নি, মানে ধীরে ধীরে সব প্রমোটাররা এগিয়ে এসে, আমাদের অনেক পরে শুরু হয়েছে বালুরঘাটে ফ্ল্যাট বাড়ি, অনেক পরে স্টাইল বাজার হয়েছে, অনেক পরে স্মার্ট বাজার হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু বালুরঘাটবাসীর চাহিদা অনুযায়ী হয়েছে। আমাদের যে না, এইটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। মানে ইয়াং জেনারেশন কিন্তু বালুরঘাট কেন্দ্রিক থাকতে চায় চায় বালুরঘাট শহরে থাকবো, এখানকার স্কুলে ছেলে মেয়েদের বসাবো। দুটো ইংলিশ মিডিয়াম স্কুল হলো, একটা কেজি স্কুলের নাম তো আপনি জানতেন, সেটা ডিএভি নিল, এখন টেকনো ইন্ডিয়া একটা স্কুল করলো। মানে আমাকে যদি বলেন, আরো হয়েছে, এখন হয়েছে অনেক পরে, মানে আমাকে যদি বলেন, আমি হাই স্কুলে আমার বড় ছেলেকে পড়িয়েছি, হাই স্কুলে পড়ানোর ক্ষেত্রে গিয়ে দেখলাম এই স্কুলের পড়াশোনাটা দিনে দিনে ডেটোরিয়েট করে। মানে একটা ক্লাসে 50 জন 60 জন ছাত্র ধরার কথা, সেখানে 261 জন ছাত্র নেওয়া হচ্ছে, এত চাপ। আমি আমার ছোট ছেলেকে কিন্তু টেকনো ইন্ডিয়াতে পড়ালাম। কেন পড়ালাম? আমি চাইছি ও ইংলিশ কথা বলুক, রেগুলারের একটা শিখুক। হ্যাঁ, আমার এই দুটো ছেলে দুরকম হয়েছে। তো এই ছাত্রছাত্রীদের মধ্যেও কিন্তু এই চেঞ্জগুলো, ক্রমশ মোবাইল আসছে, মোবাইলে আমাদের সবকিছু দেওয়া চলছে, প্রথমে আনস্মার্ট মোবাইল, তারপরে স্মার্ট মোবাইল, এইটা চেঞ্জ কিন্তু আসছিল। বাইরে থেকে যারা অনেক অধ্যাপকরা এলো, আগে কি ছিল, বালুরঘাট কলেজের অধ্যাপকরা এখানেই থেকে গেছে, কিন্তু যারা চাকরি করতে এসছেন তারা অনেকেই বাড়িঘর করে থেকে গেছেন, কেউ বা সারা জীবন থেকেছেন, তারপরে বাড়ি বিক্রি করে চলে গেছেন। কিন্তু এরা কিন্তু যাতায়াতটা শুরু করে দিল, ট্রেন হলো, ট্রেনে এদের যাতায়াতটা অভ্যস্ত হয়ে গেল। ফলে এখানে তারাও একটা অন্যরকম কালচার নিয়ে এলো। আর পার্টিগত দিক থেকে যদি দেখেন, কলেজের যে ইউনিয়নগত দিক থেকে, বাম আমলে আপনি আরএসপি বলছেন, এসএফআইও কিন্তু পিএসইউ এসএফআই সমানভাবে ছিল, এবং এরা সারা বছর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী মারামারি করত। মানে আমরা মারামারি করছে, মাঠে চলে গেছি, ওরা জানে। কিন্তু যখন ভোট আসতে আবার এক হয়ে যেত, তখন কিন্তু বাইরের কোনো কাউকে এরা ঢুকতে দেয় না, কোনো আদার্সকে। এবার তৃণমূল যখন এলো, তৃণমূলকে ওরা মেরেছে, আমরা বলেছি মারিস না, এগিয়ে গেছি, যা হয় তাদের তখন একটা অন্যরকম জোশ। তৃণমূল যখন এলো,
তখন আবার এদের কাউকে ঢুকতে দিচ্ছে না। তারা তখন, এখন যেটা সমস্যা হয়েছে, তৃণমূল এসে ছেলেরা দুটো গোষ্ঠীর এবার লড়াই করছে, আর তো কোনো দল নেই, এবার দুটো গোষ্ঠীর এরা লড়াই করছে। তো সেই রক্তক্ষয়ী না এদের এই যে লেখাপড়াটা, এদের দিনে দিনে আমি জানি না লেখাপড়া স্ট্যান্ডার্ডটা, কিন্তু আমি নিজের চোখে দেখছি আমার যে ছেলে মেয়েরা আগের কয়েক বছর, মনে করুন এই যে 2001, 2 এরকম যে 3, 4, 5 আরো পরে ধরুন 10, তাদের পাশ করে যারা যেসব চাকরি বাকরি পাচ্ছে করছে, ইদানিং কালে কিন্তু লেখাপড়াতে এখন সেটা স্মার্টফোন বলতে পারেন বা প্রাইভেট, এটা একটা যত জায়গায় গেছি সব জায়গাতে, যে কালকেই আমাকে একজন রায়গঞ্জ, এখন বিশ্ববিদ্যালয় আগে কলেজ, ইকোনমিক্সের প্রফেসর বলছিলেন যে ছাত্র সারা বছর দেখতেই পাই না, পরীক্ষার সময় দেখি কিলো কিলো ছাত্র এসেছে, এবং তাদেরকে আমি জিজ্ঞেস করি তোমরা কি এই কলেজের ছাত্র? বলে হ্যাঁ স্যার আমরা এই কলেজেরই ছাত্র। পরীক্ষা দিতে আসে, কিন্তু ক্লাস ফ্লাস উঠে গেছে। মানে ক্লাস মানে কি বলে, স্কুলে কার্যত ছাত্র কমতে 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 একটা বিচ্ছিরি জায়গায় এসে গেছে। এই ক্লাস না করাটা সরকারি স্কুলেও রয়েছে। গত বছর একটা থিয়েটার করবে ওই খাদিমপুর স্কুল, আমার কাছ থেকে নাটকটা নিল, কিন্তু করাতে পারলো না কারণ ছাত্র নেই। এটা কলেজেও ওদের অদ্ভুত একটা ব্যাপার। ঠিক আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে, যারা লেখাপড়াটা করছে, টিউশনের টাইমটা হচ্ছে 10:30, 11টা, 12টা দিনের বেলা, এই টাইমটায় টিউশন পড়তে যাচ্ছে। স্কুলে কেন যাবে? স্কুলে কেন? ওকে, না আমার যেটা জানার ইচ্ছে যে এই যে লেখাপড়ার প্রতি এই বর্তমান প্রজন্মের একটা বিমুখতা, সেটা মানতে পারি যে তারা বুঝেছে যে লেখাপড়া করে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে এসএসসিতে পরীক্ষা দিয়েও যদি সফল হয়েও চাকরি খোয়াতে হয়, বিকজ অফ আরও 10 জন অন্যায়ভাবে চাকরি পেয়েছে বলে। সুতরাং এনেবলিং অ্যাটমসফিয়ারটা ঠিক পড়াশোনা করলে ভালো হবে। আমাদের যেমন পড়াশোনা করে গাড়ি ঘোড়া চড়ে সে, এই দিয়ে আমাদের শুরু হয়েছিল। এখন হচ্ছে যে যত কম পড়াশোনা করবে তার মানে গাড়ি চড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই একটা ফিলসফি তৈরি হয়েছে। কিন্তু এরা যায় কোথায়, এটাও আমার জানার ইচ্ছে। যারা লেখাপড়া করে না তারা কি করে? আমাদের সময় যারা লেখাপড়া করতো না তারা ওই রকে বসে থাকতো না। এখন বাবা মা কষ্ট করে হলেও ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠাচ্ছে, বা কষ্ট করে হলেও। বলছো তোমাদের কলেজে পড়তে আসে না মানে কোনো, আমি কালকেই পরীক্ষা নিয়েছি, আমার 5th সেমিস্টারে 273 জন স্টুডেন্ট। আমি মানে আপনাকে অনেস্টলি বলবো, আমি 100 জন স্টুডেন্টকে বিভিন্ন সময় পেয়েছি, বাকি 173 জন কোথা থেকে এসছে? না আমরা যখন যেদিন আমি অ্যাসাইনমেন্ট নিই, যেদিন আমি একটা ভাইবা নেব বলি, সেদিন দল দল এসে হাজির হয়ে যায়, নম্বরটা আছে বলে। এটা একটা ট্রেন্ড হয়েছে, মানে এটা আমি রাজনৈতিক কি সামাজিক আমি বলতে পারি। এটা কি নিউ ইকোনমিক এডুকেশন পলিসি হওয়ার ফলে আরো খানিকটা তো বটে, আরো বেড়ে গেছে। এটা খানিকটা তো বটে, আমরা বুঝতে পারছি না। মানে আগে যেমন পাস ছিল, অনার্স ছিল, এখন সবাই অনার্স, মানে মেজর বলছে, সবাই তো অনার্স পড়ার যোগ্য নয়, ফলে ওদের ওই কঠিন সিলেবাস ওদের কাছে বিমুখ করছে। মানে 6টা সেমিস্টারের মধ্যে মালদায় শুনছিলাম 2টো সেমিস্টার করে কেউ লেখাপড়া ছেড়ে দিতে পারে। ডিপ্লোমা, ডিগ্রি, সার্টিফিকেট, এই তারপরে আবার ফিরে আসতে পারে। তখন সে 3rd এবং 4th করতে পারে, করলে তার আরেকটা ডিগ্রি হবে। আর আবার চলে গিয়ে আবার যদি ফিরে আসে 5th, 6th করে, then he will be treated as a research scholar, as a PhD। 5th, 6th করার পর 7th, 7th, 8th এর পরে সে পিএইচডি হয়ে পিএইচডি করতে পারে, ডাইরেক্ট পিএইচডি তে অ্যাডমিশন নিতে পারে। মানে এটা তো এর চাইতে ট্রিভিয়ালাইজেশন অফ এডুকেশন আমি তো জীবনে মানে ভাবতেই পারি না। আপনার কি মনে হয়? দেখুন, পড়াশোনাটা ডিটোরেট করেছে মূলত হচ্ছে ইয়াং জেনারেশন। আমি প্রথমে বলি, আমার ব্যবহারিক জীবন হিসেবে প্রায় 40 ইয়ার্স কভার করেছে। বালুরঘাট আমাদের নিজের শহর, আমরা খুব কাছে বালুরঘাটকে, আমার ছোটোবেলা থেকে বালুরঘাটকেই দিয়ে বলি, বালুরঘাটের ইয়াং জেনারেশনটা স্কুল বিমুখ হচ্ছে ম্যাক্সিমাম, এবং তার সারাউন্ডিং। আজকে শহরে 13টা স্কুল আছে, হাই স্কুল।
ছাত্র সংখ্যা কমতে কমতে অনেক তলানিতে যেমন ঠেকেছে, তেমনি আবার দুটো স্কুলে প্রেশার বেড়েছে। বালুরঘাট হাই স্কুল আদর্শ কিছুটা আছে, কিছুটা গার্লস আছে, এর বাইরে কিছু নেই। আবার পাশাপাশি যদি আশুতোষ বিদ্যালয়কে ধরি, সেখানে প্রচণ্ডটা গ্রামের সমস্ত স্কুলগুলো থেকে রিস্তার মতন জায়গায় 4 কিলোমিটার 4.5 কিলোমিটার তাকে সাইকেলিং করে আসতেছে, এসে না বাড়ি ভাড়া নিয়েও থাকছে মা বাচ্চা নিয়ে। মাকে বাচ্চা নিয়ে থাকছে। এটা কাদের স্কুল? আমাদের সরকারি স্কুল? সরকারি স্কুল, সরকারি স্কুল। আমার যেটা মনে হচ্ছে, এটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটা মানে অনেক দিন ধরে আমি হাই স্কুলের সঙ্গে যুক্ত। বালুরঘাট হাই স্কুল না, আমি হাই স্কুলের আর একটা হাই স্কুল এইবার হয়েছি হচ্ছে বালুরঘাট হাই স্কুলে, তার আগেও আমি অন্যান্য স্কুলে ছিলাম। আমার যেটা নিজস্ব উপলব্ধি, আমি শিক্ষকতা করছি, বাংলা মিডিয়ামে পড়ে শিক্ষকতা করছি। আমি আমার সন্তানকে কিন্তু আমার স্কুলে দিই, বাংলা মিডিয়ামে দিই। আমি কয়েকদিন আগে, মাসখানেক আগে টিচার্স কমন বালুরঘাট হাই স্কুল 53 জন টিচার, তো আমি বসে গল্প করছিলাম ওই বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করা নিয়ে। তখন আমি অত 3 জনকে জিজ্ঞাসা করলাম, প্রত্যেকেই আমাকে অ্যান্সার করলো যে আমার বাচ্চাটা টেকনোতে পড়ে, নাহলে আত্মাইতে পারে, নাহলে ও নদীর উপর একটা গ্রিন বুক হয়েছে ওখানে। তাহলে আমি শিক্ষকতা করি, তা আমার যে শিক্ষাটা দান করি সেটার জন্য যদি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিতে পারে, তাহলে আমার পার্শ্ববর্তী প্রতিবেশীরা তার সন্তানকে কেন ইংলিশ মিডিয়ামে দেবে না? এইবার বাংলা মিডিয়ামটা কি হচ্ছে, যেহেতু শিক্ষকরা এই ডাক্তারদের মতন অবস্থা, আমি নন প্র্যাকটিসিং অ্যালাউন্স নিচ্ছি কিন্তু প্র্যাকটিসটা করে যাচ্ছি। শিক্ষকরা তাই তারা পড়াশোনাটা স্কুলে হেডমাস্টার মশাইগুলোর সঙ্গে এমন একটা শার্ট করে রয়েছে, মাস্টার সাহেব আমাকে 2টোর পরে ক্লাস দিয়ে, 2টোর পরে ক্লাস দিচ্ছে। তিনি বেলা 1টা পর্যন্ত বাড়িতে বাজার ঘাট করে গিন্নিকে রান্না সাহায্য করে তারপর তিনি একটা টিউশনির ব্যাচ পড়িয়ে আসছেন। তো ন্যাচারালি ওই বাচ্চাটা স্কুলে যাবে না, ও দেখছে যে আমার স্কুলে যা কিছু শেখা হচ্ছে, আমার তার চেয়ে স্কুলে মাস্টারমশাইকে বাবার পয়সা আছে, আমি শিখে দিচ্ছি। আর এই জেনারেশনটার মধ্যে একটা সবচেয়ে হচ্ছে, আমরা কিছু বাবা মা দায়ী, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি। আমি আমার প্রফেশনের কথা বলি, বালুরঘাট কলেজে একটা তমাল ব্যানার্জির নামটা নিশ্চয়ই আপনার, হ্যাঁ নিশ্চয়ই। সেই সময় আমরা খুব কষ্ট করে বালুরঘাটে উত্তরবঙ্গের মধ্যে 2য়তম ল কলেজ করলাম। তখন যে যারাই পড়িয়েছে, শঙ্করবাবু পড়িয়েছে, আমি পড়িয়েছি, সুবল পড়িয়েছে, সিনিয়র অনেক উকিলবাবুরা পড়িয়েছে, তখন যে ছেলেগুলো বেরোতো তারা কিন্তু আজকে কেউ কেউ বালুরঘাট করে তারা কিন্তু একটা জায়গায় যাচ্ছে। তার পরবর্তীকালে যে জেনারেশনটা ওই কলেজ থেকে, যেমন শঙ্করবাবু কলেজ ছেড়ে দিয়েছে, আমি ছেড়ে দিয়েছি, আরও যারা আছে, তমলবাবু তো চলেই গেছেন, বিদ্যুৎ ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়ার পর যে জেনারেশনটা ওখান থেকে বেরিয়ে আসছে, সব জায়গায়, আমি ল কলেজটাতেই বলছি, সব জায়গায় যে জেনারেশনটা বেরিয়ে এসছে তারা শুধু ওই পিছনে ঘুরছে আর 2টো নগদ পয়সা রোজগার করার জন্য কেমন করে পাওয়া যায় সেটা করছে। তারা না করছে সিনিয়রের চেম্বার, না করছে নিজের চেম্বার, মানে কি খালি বেল করাচ্ছে? বেলও করাচ্ছে, তারা অন্য কায়দায় উপার্জনটা করছে। আমরা যেমন প্র্যাকটিসে করি, আমরা যেটা পেয়েছি, সিনিয়র যতক্ষণে দয়া করে দিয়েছে ততক্ষণে পেয়েছি, কিন্তু এখন সিনিয়রের দিকে মুখোমুখি না। আমি আপনাকে সিস্টেমটা বলি, ল কলেজে পাস করার পর এনরোলমেন্ট এবি পরীক্ষা দেওয়ার পর যখন আমি একদম প্র্যাকটিসিংয়ের যোগ্যতায় এসে গেলাম, তখন বাবাকে বললাম আমার একটা কোট প্যান্ট লাগবে। বাবা আমার কষ্ট করে হোক যেভাবে একটা কোট প্যান্ট কিনে দিল। দেবার পর বললো আমার এবার মোটর সাইকেল লাগবে, আমি তো হেঁটে যেতে পারবো না, রিক্সায় যেতে পারবো না, টোটোতে যেতে পারবো। বাবা একটা এসেই তার সঙ্গে যে 4 জন বন্ধু বান্ধব ছিল তারা এসেই সিগারেট পানের দোকান থেকে পান সিগারেট খেয়ে নিয়ে গিয়েই তারা কোর্টে না গিয়ে কোর্টের চত্বরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারা গিয়ে ক্যারাম বোর্ড খেলতে বসলো লাইব্রেরিতে। ওখানে যে হারলো তার কাছ থেকে চা খেলো, বিকেলবেলা বেরিয়ে একটা সিগারেট ধরিয়ে চলে গেল। কিন্তু সন্ধ্যাবেলা আমি বালুরঘাট শহরে বলছি, আমি অন্তত 3টা ঠেক দেখাতে পারবো। যেমন বালুরঘাট বাস স্ট্যান্ডে একটা ঠেক আছে, সেখানে জুনিয়র ভাইরা আড্ডা দিচ্ছে, রাত্রি 10টা পর্যন্ত আড্ডা দিচ্ছে। আপনি হসপিটাল মনে আসুন, সেখানে জুনিয়র ভাইরা আড্ডা দিচ্ছে। আপনি চলে যান থানার সামনে আড্ডাটা বড় হয় 2টো কারণ। মদ খাওয়া কেসে যদি ধরে নিয়ে আসে, অফিসারকে বলছে, আমি অফিসারকে কিছু পয়সা দিচ্ছি, অথবা আমি বলে গিয়ে তাকে বেলেবল সেকশন বেলটা নিয়ে আসছি, মক্কেলকে বলছি তোমাকে আর কোর্টে যেতে হবে না, ওই আমাদের আইনের প্রভিশন অনুযায়ী তার দোষটা স্বীকার করে দিচ্ছে, তার কাছ থেকে 500-600 টাকা নিচ্ছে। ওই 500-600 টাকার মধ্যে খরচ করতে হয়তো 200 টাকা খরচ হতো বা 300 টাকা খরচ হতো। এই যে আমার কাছে টাকাটা থেকে গেল, এটা তার কাছে বাড়তি পাওনা হয়ে গেল। তো পাওনাটা কি? ওইটাই পাওনা, শেখাটা পাওনা না,
শেখাটা পাওনা নয়, লয়ার এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। তাই চলছে। আর এই যে স্কুল শুট যে বাচ্চারা, আমি একটা সংস্থার মাধ্যম দিয়ে এই জেলাটায় সফর করেছিলাম, মানে একটা সার্ভে করেছিলাম। তাতে আমি একটা সময় পেয়েছিলাম 5,000 সামথিং। যখন আমার দ্বিবেদী সাহেব এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, তখন আমি একটা সার্ভে করিয়েছিলাম। হয়েও ছিল, সরকারি লেভেলে হয়েছিল, আমরা একটা এনজিওর মাধ্যমে করেছিলাম। 5,000 সামথিং। বিশেষ করে আমি দেখেছি বর্ডারিং এলাকায়, মানে এগুলো হচ্ছে স্কুল ছুট। ওই স্কুল শুট। বর্ডারিং এলাকায় দুটো প্রবলেম আছে। বর্ডারিং এলাকায় হচ্ছে তার বাবা মা ডিউ টু পভার্টি বাইরে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে, কিছুদিন ওখানে কাজ করার পর তার বাড়িতে এসে বাচ্চাটাকে নিচ্ছে, বাচ্চার মাকে নিচ্ছে, সবাইকে নিয়ে চলে যাচ্ছে। ইভেন টাউনের সংলগ্ন টাউনের মধ্যে, অথচ একটু স্লাম এরিয়ায়, নামাবঙ্গী হাই স্কুল, বঙ্গী হাই স্কুল, বাচ্চভারতী হাই স্কুল, রঘুনাথপুর হাই স্কুল, এই যে আপনার পাশে যেটা, 300 কতজন স্টুডেন্ট। আমি সেদিন হেডমাস্টারের সঙ্গে কথা বললাম, 300 স্টুডেন্ট। হয়রা সেখানে 1500-1600 স্টুডেন্ট থাকতো। নামাবঙ্গী হাই স্কুল আমার বাড়ির পাশে, যেখানে 700-800 স্টুডেন্ট থাকতো, সেখানে এখন প্রায় নেই, প্রায় 75 জন। ইয়েতে হচ্ছে 220 জন, 22 জন বঙ্গিতে। নামাবঙ্গিতে 375 জন। তা আজকে তাও ভারত সেবাশ্রম বাঁচিয়ে রেখেছে দুটো স্কুলকে। আর ইয়েকে তালনচন্দ্রকে আর নেওয়ামঙ্গিকে ইয়ে বেঁচিয়ে রেখেছে ভারত সেবাশ্রম। হোস্টেলটা প্রচুর ছেলে, 500 মতো ছেলেরা থাকে, খাওয়া দাওয়া সব ভারত সেবাশ্রম। সেই সুবাদে কিছু আছে। আর যেটা হয়েছে, আপনি যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের মনে হয় আমরা বিজ্ঞান, আমাদের বারবারই মনে হয় বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, এটা এখনো মধ্যে মানুষ ঠিক করতে পারে। বিশেষ করে বালুঘাটের ইয়াং জেনারেশন। মোবাইল একটা, মোটরসাইকেল একটা, তাদের যে করে হোক বাবা মার কাছ থেকে জেদ করে হোক, না দিলে গলায় দড়ি দিচ্ছে, আত্মহত্যা করছে, এরকম ঘটনাও আছে। কলেজ পাড়ায় আমাদের কি দাস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল পিডাব্লিউডি, তার ছেলেকে সাইকেল কিনে দেয়নি বলে গলায় দিল। বড় ছেলে, ভালোই করেছে। একদিক দিয়ে হয়তো মানে ঈশ্বর জানে কি হয়েছে। তো এই যে বাচ্চাদের চাহিদাটা বাবা মা প্যারেন্টস হিসাবে তারা সঙ্গে সঙ্গে পূরণ, আমরা কিন্তু পাইনি, আপনিও পান। আমার মনে হয় প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই। আমি যখন হায়ার সেকেন্ডারি, অর্থাৎ 11 ক্লাসে যখন হায়ার সেকেন্ডারি, গার্লসে আমাদের সিট পড়েছিল। আমার দিব্যি মনে আছে, আমার মা বালুরঘাটের বাড়ি থেকে হেঁটে আসতাম, বিশ্বাসপাড়া থেকে হেঁটে আসতাম পরীক্ষা দিতে। তখন সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ পরীক্ষা। মাঝখানে আধ ঘন্টা ছুটি, 4 আনা দিত, একটা ছোট্ট 4 আনা দিত। আমরা নিমাইদার ভাজা, স্কুলের সামনে নিমাইদার ভাজা কিনে খেয়ে পরীক্ষা দিতাম। আর এখনকার গার্জিয়ানরা স্কুল বসে থাকে, সকালবেলা বাড়িতে মার কাট করছে। আমার মেয়েও তাই করছে। তার সকালবেলা তার সঙ্গে কোনো কথা বলা যাবে না। আমার মেয়ের এখানেই বিয়ে হয়েছে, কাছাকাছি শহরের মধ্যে। তার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া ব্যস্ত, স্কুলে পৌঁছে দিয়ে ও চলে আসে। কিন্তু আমি বালুরঘাট হাই স্কুলের পাশে দেখছি, প্রাইমারিতে অভিজাতিতে দেখছি, সে মানে 365 দিন যেদিন বাচ্চার স্কুল থাকবে, গার্জিয়ান মারা যাচ্ছে, এই একই ছবি সর্বত্র। কিন্তু এগুলো কি এলিট স্কুল? হ্যাঁ, মোটামুটি। মানে এগুলো আমরা কলকাতাতে দেখি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সামনে। কলকাতায় অবশ্য এখন বাংলা মিডিয়াম খুঁজে পেতে খুব কঠিন। আর 2-4টে আমরা যারা আমরা যেটা গ্রামের লোকেরা মনে করে হাই স্কুল আর গার্লস স্কুলে পড়ানোটা, গ্রামের থেকে যারা এসে বাড়ি ভাড়া করে থাকছে, আচ্ছা, তাদের কাছে এখনো পর্যন্ত বালুরঘাট হাই বালুরঘাট গার্লস নাম আছে, এগুলো হচ্ছে তাদের কাছে জিনিস। আর বালুরঘাটে যারা থাকে তারা মনে করছে যে ইংলিশ মিডিয়ামে যেতে হবে। আচ্ছা, এই বোর্ডের তফাতেও খানিকটা, অল ইন্ডিয়াতে সিবিএসসি বোর্ডের যেটা, সেই বোর্ডের ক্রেজেও খানিকটা পড়াচ্ছে। আচ্ছা, এবার আমি আপনার চোখে, একজন ডাক্তারের চোখে এবং একজন সান অফ দ্য সয়েল, জানো বাংলায় কি বলে, ভূমিপুত্রর চোখে আপনি তো চিকিৎসকের একটা ভ্যান্টেজ জায়গা আছে, মানে ইউ মিক্স উইথ অলমোস্ট এভরি সেকশন অফ দ্য সোসাইটি। এবং দাঁতের মর্যাদা, দাঁত থাকতে লোকে বোঝে না, ফলে আমি ধরে নিচ্ছি আপনার কাছে আরো বেশি করে লোক আসে। আপনার চোখে বিষয়টা কেমন, পরিবর্তনের চেহারাটা কেমন? স্কুল নিয়ে যে কথা হচ্ছিল, আমি আপনাকে বলি, ধরুন স্কুলের কথা, লেখাপড়ার কথা ছেড়ে দিলাম, আমি ক্রিকেট খেলার কথা বলছি। যে আমি আজকে ক্রিকেট খেলছি, পাড়ায় খেলছি, টাউনে সিলেক্ট হব, ডিস্ট্রিক্টে সিলেক্ট হব, স্টেটে সিলেক্ট হব, কুচবিহার খেলবো, রঞ্জি খেলবো,
এই সোজা রাস্তাটা, এই সরল রৈখিক একটা সম্পর্ক যে আমার পারফরমেন্সের সঙ্গে আমার প্রতিষ্ঠা, এই সম্পর্কটা যদি কোনো জায়গায় নষ্ট হয় তাহলে কি আমার ক্রিকেট খেলার ইচ্ছা থাকবে? আমার তখন মনে হবে যে না, কারা সিলেক্টার আছে আমি তাদের সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করি, একটু যদি কোনো সুবিধা পাওয়া যায়। লেখাপড়ার ক্ষেত্রে এক্স্যাক্টলি এই জিনিসটা হয়েছে। আমি বলবো আপনাকে, গত 15 বছর আগে হয়তো আমার ধারণা এতটা খারাপ অবস্থা ছিল না। আর দ্বিতীয় যে ফ্যাক্টরটার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু আজকে আমরা যে হাউতাসটা করছি এটা কিন্তু আমরা গোড়া কেটে দিয়ে আগা কেন শুকিয়ে যাচ্ছে সেই হাউতাস করছি। 91 সালের পর থেকে আমরা যে হঠাৎ করে যে বিস্ফোরণের মুখে পড়লাম, যা আমরা দেখা শুরু করলাম, যা আমরা এমটিভি ধরুন, আমাদের ছোট, আপনি দেখেছেন কিনা? আচ্ছা, এমটিভি আমরা লুকিয়ে দেখতাম যখন প্রথম আসলো। আমার বাবা যদি দেখতো যে আমি এমটিভি দেখছি, আমাকে হয়তো কাম ধরে ওখান থেকে তুলে পাঠাতো। না, তুমিও লজ্জা পেতে। আমিও লজ্জা পেতাম, আমিও সঙ্গে সঙ্গে চ্যানেল চেঞ্জ করতাম। কিন্তু আজকে আপনি দেখুন, বাচ্চা কাচ্চাদের সঙ্গেই আমরা এমন কিছু দেখছি যেগুলো আমাদের চোখে আর দৃষ্টিকটু লাগছে না। এই পরিবর্তনটা তো আমাদের মধ্যেও হয়েছে। সেই পরিবর্তনেরই আমরা ফলশ্রুতি এটা দেখছি। তবে যে পিকচারটা এখানে ড্র করা হলো এটাই সার্বিক না, এর বাইরেও কিছু আছে। গ্রামগঞ্জের দিকে বা এখনো শহরের দিকেও এখনো কিছু ছেলে মেয়ে আছে যারা মানে সিনসিয়ারলি চেষ্টাটা করছে, এই পরিবেশের মধ্যে থেকেও ফুটে পড়েছে, করার চেষ্টা করছে। তবে এটা একটা সার্বিক, আমার মনে হয় আপনি গোটা পশ্চিমবঙ্গ ঘোরেন, আপনি এই পিকচারটার আলাদা কোনো পিকচার কোথাও দেখবেন না। সুতরাং এটা একটা মানে বালুরঘাট বলে নয়, কিন্তু আমার তাহলে মনে হচ্ছে যে যদি শিক্ষাটাই এইভাবে বিপন্ন হয়, যেটা যে চেহারাটা আসছে, তখন যত ইংরেজি মিডিয়াম স্কুলই হোক না কেন, ইংরেজি মিডিয়াম স্কুল ইজ আনঅ্যাফোর্ডেবল ফর মেজরিটি অফ পিপল। আমাদের দেশের যা অবস্থা, আবার বাংলার মাথা পিছু আয় যা, তাতে একটা বাচ্চার জন্য ইংরেজি মিডিয়ামে হাজার হাজার টাকা খরচা করে, তারপরে আবার এক একটা সাবজেক্টে একটা করে প্রাইভেট, দুটো করে প্রাইভেট টিউটর রেখে বাচ্চাকে মানুষ করার ক্ষমতাই নেই মানুষ। সুতরাং আমরা চাই না চাই, অল্টারনেটিভ ইজ গভর্নমেন্ট এডুকেশন, অ্যান্ড গভর্নমেন্ট এডুকেশন ইজ ফেসিং এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, তাই তো? এটা কার্যত একটা অস্তিত্বের সংকটের জায়গায় পৌঁছে গেছে। তো এর থেকে প্রতিকারের কোনো সন্ধান নাগরিক সমাজ থেকেও কোনো দাবি ওঠে না। এই যে ধরুন, উনি যে পরপর বিভিন্ন স্কুলের কথা বললেন, যে যেখানে 1,500 ছাত্র থাকার কথা সেখানে 300, যেখানে 800 থাকার কথা সেখানে 70, এগুলো তো চোখের সামনে হচ্ছে। এবং এটা যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করছে শুধু না, মানে একটা গোটা ব্যবস্থাটাকেই ভেঙে চুরমার করে দিচ্ছে, এবং আমাদের কোনো অল্টারনেটিভও নেই। এমন যদি হতো লেখাপড়া না শিখে ইনফর্মাল এডুকেশনের খুব চল হতো, স্কিল ডেভেলপমেন্টের খুব চল হতো, যে একটা এই স্কুল থেকে পাশ করলো ক্লাস 10, আর লেখাপড়া করার দরকার নেই, চল ওখানে যাই, ওখানে গিয়ে এই স্কিলটা ডেভেলপ করি, যেটা বড় শহরে অনেকটা হয়েছে। ধরো গিগ ইকোনমি, যেটা আমরা বলি গিগ ইকোনমি, that has absorbed a very large section of unemployed youth. কেমন? এবং তারা আমার বাড়িতে যারা আসে, আমার তো বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকলে এখন ওই সুইগি আর জোম্যাটো আর এর বাইরে কোনো এমন অবস্থা করে দিয়েছে গিগ ইকোনমি, দ্যাট ইউ নিড নট স্টেপ আউট অফ ইউর হাউস। তোমার কী বলে, মুদির দোকানের মালও বাড়িতে এসে যাবে, শাকসবজিও এসে যাবে, মাছ মাংস এসে যাবে। হ্যাঁ, শুধু এখনো পর্যন্ত বউ পাঠাতে পারেনি আমি যা দেখলাম। আর কি বলে, ডাক্তারও এসে যাবে, কারণ এখন সেই সার্ভিস হয়ে গেছে নেটওয়ার্কিং। এখন এই যে এটাকে আমি যে সেক্টরই বলি না কেন, দিস ডাজ নট প্রোভাইড এনি কমফর্ট, বাট ইট প্রোভাইড সাম অ্যামাউন্ট অফ মানি। এইসব জায়গায় কি ওই গিগ ইকোনমি ডেভেলপ করেছে? মানে তোমাদের এখানে কি সুইগি আছে? হ্যাঁ, একদম সুইগি জোম্যাটো সব। তো তোমরা কি বাড়িতে বসে তাদের দিয়েই অর্ডার করো? সেইটা এখনো খুব আমরা চর্চা করছি বলে, তাই না? এটা মূলত বালুরঘাটে যেটা হয়েছে সেটা হচ্ছে বাইরে থেকে চাকরি করতে এসে যারা একা আছে বা ফ্যামিলি নিয়ে আছে, কিন্তু আমাদের পরের জেনারেশন করছে।
স্মার্ট বাজারে ওরা অ্যাপ দেখে আনিয়ে নিচ্ছে, কিন্তু আমি নিজে কলেজ ফেরত স্মার্ট বাজারে ঢুকে একটু আমাদের দেখছি যেরকম মাছ বহুদিন ধরে বাজার থেকে আসে, বাজার থেকে। হ্যাঁ, না আসে না, ও তোমাদের মাছ আসে না, ওনাকে আমার ফোন যেমন করলে আসে। কি কি মাছ আছে হ্যাঁ। বললো যে এই মাছ আছে, আমরা সেরকম বললাম যে এই মাছগুলো আজকে নেবো তাহলে। ও না, সেটা তো একটা সেটা তো মা চলাকে বলছে। ইনফর্মাল হ্যাঁ, রিলেশন। ইনফর্মাল রিলেশনে। কিন্তু কলকাতাতে লিসিয়াস বলে একটা কোম্পানি আছে, হ্যাঁ, যারা মানে একদম এমন ওয়েল ড্রেসড পাঠায় এবং তার দামও খুব এক্সরবিটেন্ট, যে খেয়ে আপনার মনে হবে তার এদের কাছ থেকেই নেব। হ্যাঁ, সেটা আমি বলছি না। তাহলে এই যে একটা ফাস্ট ইউথ ফোর্স, যারা লেখাপড়াও শিখছে না, চাকরিও পাচ্ছে না, একটা ভাসমান সত্তার মধ্যে আছে, হাউ ডু দে স্পেন্ড দেয়ার টাইম, হোয়াট ডু দে ডু? এরা কে দুটো এই ধরনের লোকেরা দুটো কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গে পলিটিক্স করে, বিকজ পলিটিক্স ইজ এ পেইং প্রপোজিশন। না, পলিটিক্সে কিন্তু সেভাবে বালুঘাটের ছেলেরা আসে না, তাহলে করেটা কি? এরা মূলত এরা আবার বালুরঘাটের লোকেদের নাকি বালুরঘাটের প্রতি এত প্রেম যে তারা বাড়ি ছেড়েও যেতে চায় না, অ্যাকর্ডিং টু ভাস্বতী। আমি একটু ভাস্বতীদির সঙ্গে একটু ডিফারেন্ট, সেটা কি? কারণ সর্বত্রই তো আমি শুনছি। আমি বলছি, আমার যত পরিচিত, বিশেষ করে ডাক্তারবাবুদের কথা বলি, 2-4 জন বাদ দিয়ে, সৌরভেরও এখানে আছেও, গভর্নমেন্ট সার্ভিস করে না, তাই হয়তো এখানে আছে। গভর্নমেন্ট সার্ভিস আমি নিশ্চিত থাকতো, কেন থাকে না। বালুরঘাটে বহু ভালো ভালো ডাক্তার আছে, যারা বালুরঘাটে জন্ম, বালুরঘাট হাই স্কুলের স্টুডেন্ট, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বালুরঘাটে থাকার জন্য অনুরোধ করেছি। হসপিটালে চাকরি নিয়েও তারা চাকরিটা ছেড়ে দিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিস করছে, অথবা এখান থেকে চলে গেছে সাগরদিঘির মতন কলেজে। আমি কিন্তু স্কুলের না, আমি বলছি যে ইয়াং জেনারেশন বালুরঘাটের প্রতি টান নেই, কিন্তু নেই। একবার তারা বালুরঘাট থেকে বেরোতে পারলে আর ফেরে না, একদম ফেরে না। কল্যাণদার মতন ছেলে, ডক্টর কল্যাণ ভট্টাচার্য, বয়স হয়েছে আমাদের সিনিয়র, আমি এতবার করে বলেছি, কল্যাণদা এই বয়সে তোমার তো নাড়িটা পোতা আছে পঞ্চগ্রামে, ফুলবাড়ির কাছে, বাবা খুব সমাজে খুব নাম ছিল, তুমি আর রিটায়ার করার পর এত নাম কিনেছো, এত পয়সা করেছো, ওখানে যাও, তুমি এখানে বালুরঘাট কলেজের পাশে তোমার বাবার বাড়ি আছে, তুমি সেখানে এসে থাকো। মা এখানে মারা গেল, থাকো তো ইয়াং জেনারেশন না। না, আমি বলছি সুভাষিস, কুন্তল ভট্টাচার্য, কি কুন্তল, যার বাবা মিলিটারিতে ছিল, যার মা মিউনিসিপ্যালিটিতে কাজ করেছে, হ্যাঁ, চাপাদি, তাহলে সেখানে বালুঘাটের ছেলে থাকবে না। নাগরিক সুবিধা একটা তারপর হ্যাঁ। তারপর হচ্ছে এই আমাদের চাইল্ড স্পেশাল পার্থ সেদিনও বেড়াতে। আমি বললাম, ভাই তুই এখানে মতো 2 দিন করে ক্যাম্প কর, বিনা পয়সায় সার্ভিস দিয়ে লোককে, তুই বালুঘাটে ছেলে, তোর বাবা বালুঘাটে কাজ করেছে, বালুঘাটে বাড়ি আছে, 1খানা না 2খানা বাড়ি আছে, কেন আসবি না? ও কথা দিয়েছে অবশ্য, যে হ্যাঁ তুই অ্যারেঞ্জমেন্ট কর, আমি সব মাসে 1টা করে করবো। হ্যাঁ, প্রথমে করবে, তারপর আবার বালুরঘাটের লোকের টেন্ডেন্সি কিন্তু এই যে চিকিৎসা করানোর ক্ষেত্রে, বালুরঘাটের লোকের টেন্ডেন্সি একটু বাইরে গিয়ে সাউথে চলে যাওয়া। না, কথায় সেটা তো কথায় না, সেটা তো সেই টেন্ডেন্সি তো হবেই। কেন স্বাস্থ্য পরিষেবা আমি খালি ভাবছি যে আরেকটা 2-3টে থিম হুইচ আর ভেরি কমন ফর অল ডিস্ট্রিক্ট, যেগুলো আমি বললাম, তার মধ্যে একটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ। এখন এই ন্যারেটিভটা খুব খাচ্ছে। সেটা হচ্ছে যে সীমান্তবর্তী সব জেলায় হিন্দু মুসলমানের যে রেশিও, সেই রেশিওটা ড্রাস্টিক্যালি অল্টার করে যাচ্ছে। ইজ ইট ট্রু অলসো ফর ইউর ডিস্ট্রিক্ট? ওরকম মনে হয় এটা এই দিনাজপুরটা কি এখনো হিন্দু মেজরিটি? হিন্দু মেজরিটি আছে, তবে এই যে হওয়ার কারণে, এই যে বিল্ডিংগুলো হওয়ার কারণে, অ্যাপার্টমেন্ট হওয়ার কারণে প্রচুর বাইরে থেকে মানুষ আসছে। এবার তারা হিন্দু মুসলমান উভয়ই আসছে, তো সেই ক্ষেত্রে হয়তো বালুরঘাটে যেটা ছিল হয়তো 1% বা -1%, সেটা হয়তো +1% হয়েছে, এটা হয়েছে। কিন্তু সেটার মধ্যে একটা মজা আছে, হ্যাঁ, যেটার মধ্যে একটা মজা আছে। আগের দিনে হয়তো মানুষ ভাড়াও দিত না, তারা হয়তো ডেলি প্যাসেঞ্জারি করতো, বাইরে থেকে এসে চাকরি করতো। এখনকার দিনে যেমন এখানে বালুরঘাটের মানুষ, তারা একটু মোটা টাকা দিচ্ছে, ভাড়াটা থাকছে, তার বাচ্চাটাকে হয়তো টেকনোতে ভর্তি করছে, তার স্বামী স্ত্রীতে ভাড়া থাকছে, চাকরিটা হয়তো কুমারগঞ্জে করছে কিংবা হিলিতে করছে। সেইটাই আমি বলার চেষ্টা করছি। হ্যাঁ, এই সংখ্যাটা বালুঘাটের ইতিহাসটাকে আপনি আমার চেয়েও ভালো বাইরে না, এটা কি এর ফলে কি যে মুসলিম পেনিট্রেশন হচ্ছে? আমি কলকাতা শহরে বলতে পারি কোনো হিন্দু পাড়ায়
কোনো মুসলমানকে কেউ ভাড়া দেবে না। সেটা এখানে আমার বন্ধুর সাথেও হয়েছে। কেমন? এটা জায়গা কিনতে এইটা কিন্তু পারেনি। বালুরঘাটে একটা মুসলিম পাড়া, বালুরঘাট শহরে আমাদের কলেজের সামনে একটা মুসলিম পাড়া ওরা গড়ে উঠেছে, যে কোনো কারণেই হোক। না না, ওটা এখানে এটা আমার একটু কি আমার- একটু বড় আমার পয়সা দিয়ে, ওটা অনেক বেশি পয়সা দিয়ে পয়সা 11টা পরিবার কিনেছে, 11টা পরিবার কিনেছে, সেখানেও প্রতিবাদ হয়েছিল। না, প্রতিবাদ কেন প্রতিবাদ কেন? কেন সেটাই তো কথা। না না, কেন হবে নয়, প্রতিবাদ হয়েছিল, তারপরে ওরা কিছুদিন থেমেছিল, তারপরে সেটা জোরালো হতে পারে। যেমন রেণুকা লজ, ওটা তো হ্যাঁ। পুরোটাই ওদের কেনা না 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 না, প্রায়। চারটে রেসপন্সারও থাকে। না, ওতে প্রায় 8-10 এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ। কারণ আমি যে বালুরঘাটে চিনতাম সেখানে কোনো মুসলিম নামই আমি শুনতাম না। না। হ্যাঁ, এটা হাকিম আপনি সাহেবরা ছিল, মসজিদটা নদিয়া ছিল। দেখেছেন? মসজিদটা দেখে না, শুনে আমি নিন। মসজিদ তো আছে। এখন আমি একটা মসজিদ কথা দেখলে বলি। অবাক হয়ে যাবেন, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা যে বালুরঘাটে মানে মুসলিম পপুলেশনের যে বৃদ্ধিটা দেখছি, এটা কিন্তু খুব স্লোলি হলেও মুসলিম মধ্যবিত্ত একটা শ্রেণী উঠে আসছে। হ্যাঁ হ্যাঁ, তারা এখানে চাকরি করছে বা তারা হুম। তাদের ছেলে মেয়েদেরকে বেটার এডুকেশন দেওয়ার জন্য শহরে আসছে। কিন্তু দে আর অল ইন্ডিয়ান মুসলিমস। হ্যাঁ, 100 বার। আচ্ছা, মানে বাংলাদেশ, মানে আমি যখন, তবে কেউ কেউ, আমি বলি এখানে কেউ কেউ একটু সুরসুটি দেওয়ার চেষ্টা করছে। যেমন যেমন সম্প্রতি আজ থেকে প্রায় 10 দিন হবে, এখানে একটা ডাক্তারদের ইন্টারভিউ হয়েছিল কন্ট্রাকচুয়াল, 18 জন অ্যাপ্লিকেন্ট ছিল। কোথায়? বালুরঘাটে বালুরঘাটে। হসপিটালে 18 জন অ্যাপ্লিকেন্ট ছিল, তার মধ্যে 13 জন হচ্ছে মুসলিম সম্প্রদায়। তাই নিয়ে তারা কেউ বাজে বাজে মন্তব্য করে, খুব বাজে বিশ্রীভাবে মন্তব্য করেছে। কারা? কেউ করেছে, কেউ মানে বালুরঘাটবাসী। বালুঘাটবাসী না, বিজেপির কিছু সমর্থক। তারা বলেছে কি, না এটাও তো লবসাইডেড, 17 জনের মধ্যে যদি 13 জন মুসলিম হয় তাহলে তো এটা মানে যে কোনো লোকই প্রশ্ন তুলতে পারে। না না, তা তুলবে কেন? ওবিসি এর একটা ফ্যাক্টর আছে হয়তো। না না, পায়নি, ইন্টারভিউতে অ্যাপিয়ার না, করছে। আমি তাই বলছি। কোন ক্যাটাগরিতে পাবে কি আচ্ছা, হবে না, আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা। পেয়েছে কিনা তারা appear করছে, 17টা যদি আসেনি। পোস্ট থাকে, তাহলে আমাদের এটা একটা গ্রুপের তারা হয়তো পাস করেনি, বা তারা হয়তো অ্যাপ্লিকেন্ট ছিল না। অ্যাপ্লিকেশন দেখুন এখন পশ্চিমবঙ্গে কোনো কিছু বলা যায় না। হ্যাঁ, এই ফিরহাদ হাকিম কলকাতা কর্পোরেশনে জেনারেল ক্যাটাগরিতেও তার সহধর্মীদের দিয়ে ভরিয়ে দিয়েছে। এমন তো নয় যে জেনারেল ক্যাটাগরিতে মুসলমানরা আসতে পারে না, দে ক্যান কাম। আবার তাদের জন্য রিজার্ভেশন কোটাও আছে, ওবিসি। তো হি হ্যাজ টেকেন অ্যাডভান্টেজ অফ বোথ। যেখানে ওবিসি আছে সেটা ওবিসি দিয়েইছে, আর যেখানে জেনারেল ক্যাটাগরি আছে সেখানে ডেলিবারেটলি মুসলিম পেডলিং হচ্ছে। এটাও একটা ফ্যাক্ট, আমি তার মধ্যেই আছি, আমি হিন্দু মুসলমানের গপ্পে নেই। আমার এর পরের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হাউ কাম একটা লাল শহর টার্নস গেরুয়া? এই যে ব্যক্তিগতভাবে তারা বেনিফিট পাওয়ার জন্য সরেছে। না 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 না, এটা হতে পারে না। ইওর এমপি ইজ বিজেপি, সাকসেসিভ। সুকান্ত পরপর 2বার জিতেছে। অশোক দা ভেরি এমিনেন্ট পার্সন। আমি যদি একটা লোককেই ওই দলে মানে একদম শ্রদ্ধা করি, এবং আমি ওকে আমার ফার্স্ট পডকাস্ট ডক্টর লাহিড়ির সঙ্গেই করেছিলাম। আই নো হু ইজ হি এবং হোয়াট ইজ হিজ ওয়ার্থ। তিনি তো বালুরঘাটের বাসিন্দা নন, ট্র্যাডিশনালি তার মামাবাড়ি কোনো এক সময় উত্তরবঙ্গের কোথাও একটা ছিল, রায়গঞ্জ বোধহয় এরকম একটা কিছু। কিন্তু হি ইজ মানে ওই যে প্রেসিডেন্সি কলেজে পাশ করে প্রবাসী হয়েছেন, তারপরে আবার এমএলএ হতে বালুরঘাটে এসছেন। এর মাঝখানের এতগুলো দশক তার সঙ্গে কোনো যোগাযোগই ছিল না বাংলা, কিন্তু তিনি তার বাঙালিয়ানাও খোয়াননি, কোনো কিছুই খোয়াননি। এটা কেন হয়? এবং এটাও আমার জানার ইচ্ছে, আমার এটা বললে অনেকে আমাকে গালাগাল দেয়। সেটা হচ্ছে যে দলটার নাম বালুরঘাটের মতো শহরে 20 বছর আগে কেউ উচ্চারণই করতো না, সেই দলটা এখন সব মানে মোটামুটি ইলেকট্রাল পারফরমেন্সের দিক থেকে এ ভেরি ডমিনেন্ট ফোর্স। এই ট্রান্সফরমেশনটা হয় কি করে? অকপটে বলো তো শুভাশিস, একদম ভুল বাড়িতে। আজ কালকে লাল ছিল, আজকে গেরুয়া হয়ে গেল, তাহলে কি লাল ব্যাপারটাই আসলে একটা জালি ছিল? আমার মনে হয় জাস্ট এটা সুবিধা নেওয়া, আর কিছুই না।
সুবিধা নেওয়া এবং তার না, সাথে পশ্চিমবঙ্গে গেরুয়া হয়ে সুবিধে কি? পশ্চিমবঙ্গে তো গেরুয়া হয়ে সুবিধে নেই। না পশ্চিমবঙ্গে গেরুয়া না, আমি বালুরঘাটের কথা বলছি, আমি পশ্চিমবঙ্গের কথা যাচ্ছি না, আমি বালুরঘাটের কথা বলছি। আমার মনে হয় যে জাস্ট যারা যাচ্ছে বা যারা এই ধরনের কাজগুলো করছে, আমি রাজনীতির মানুষ একেবারেই নই, আমার মনে হচ্ছে জাস্ট এটা সুবিধা নেওয়া আর কিছুই নয়। আর এটা এই কথাটার মানে কিছু জিনিসকে খুব সিগনিফিক্যান্ট করে দেওয়া হচ্ছে। যেরকম আমি আজকে এই ঘরটাকে সাজালাম আমার মতন করে, এবার আমার পরে 10 বছর পরে হয়তো এখানে আরেকজন আসবে, সে এসে যদি এখানে একটা অন্য বাল্ব লাগায়, সেটাকে বলা হচ্ছে এই তো দাদা এসে এই বাল্বটা লাগালো। তাহলে এতদিন আগে এই বাল্বটা লাগানো হয়নি। তো একটা দিন যাবে, তারপরে আরেকটা দিন আসবে, তখন আরেকটা নতুন কিছু হবে। এটা তো খুব মানে ক্রমাগত ঘটতেই থাকে, গোটা পৃথিবীতেই ঘটছে এটা। তো সেইটাকে যদি আমরা বলছি এটা খুব স্বাভাবিক ঘটনা। আমি কোন জিনিসটাকে বলছি, মানে যে কোনো তুমি জিনিস কিছুই বলছো না, অনেক কথা যাও যে বলি, কোনো কথা না বলি। আমি বলছি আজকে আমি এখান দিয়ে একটা রাস্তা বানালাম, এই রাস্তাটার দুই পাশে দুটো করে লাল বাতি লাগানো হলো বা কালো বাতি লাগানো হলো, হলুদ বাতি, যাই বাতি হোক, সেটা কি আরেকটু উত্তরণের পথে গেলাম আমরা। এবার রাস্তার থেকে জরুরি হয়ে গেল ওই জিনিসটা যে এইখানটায় কিন্তু এই বাতিটাই দাদা জ্বালালো, সেটা অনেক বেশি গ্লোরিফাই করা হলো। ফলে এখন নতুন জেনারেশন যখন এসে দাঁড়ালো, তারা রাস্তাটার কথা ভুলে গেছে, কিন্তু তারা দেখছে বাতিগুলো তো জ্বালানো হয়েছে নতুন করে, ফলে তারা বাতির দিকে তাকিয়ে আছে, কিন্তু রাস্তাটা যে হয়েছে সেটার দিকে তাকাচ্ছে না। কিন্তু আমি ওই জায়গাটাই বলতে চাইছি। আমি এই অ্যানালজিটার মানেই বুঝতে পারলাম। ভাস্বতী বুঝেছ? দুটো কারণ হতে পারে আমার একটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে। একটা হচ্ছে সুভাষের কথাটাকে আমি সমর্থন করছি, এবং এটা শুধু বালুরঘাটের চিত্র নয়। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে, আমি যে প্রশ্নটা আমি বালুরঘাট একজন সাংবাদিক হিসেবে, একজন পর্যবেক্ষক হিসেবে এবং একজন রাজনীতির ছাত্র হিসেবে বোঝার চেষ্টা করছি, ইজ দ্য গ্রোথ অফ দ্য স্যাফরন অর্গানিক অর ইনঅর্গানিক? অর্গ্যানিক। অর্গানিক। অর্গ্যানিক কেন আমার মনে হয়, আমি আমাদের এই জায়গাটার কথা বলছি। এই জায়গাটায় আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, আপনি যে হিন্দু দেখবেন, বিশেষ করে নিম্নবর্গের যে হিন্দু দেখবেন, সেই হিন্দুটা বেশিরভাগই 71 সাল বা তার পরবর্তীতে ওখানে জিয়াউর রহমান বা এই সময়টাতে ওরা ওখান থেকে চলে এসছে এখানে। এবার তারা ওখানে একটা পারসিকিউশনের একটা শিকার হয়েছে। এবার এতদিন ধরে সিপিআইএম পার্টি ছিল বা তারা যেভাবেই হোক ধর্মীয় পরিচয়টাকে কোনোভাবে সাপ্রেস করে রাখাটা সম্ভব হয়েছিল। অন্যান্য ইস্যুগুলো, অর্থনৈতিক ইস্যু, এগুলোকেই মূল করে রাখা সম্ভব হয়েছিল দীর্ঘদিন। কিন্তু তৃণমূল আসার পরে এবং বিজেপি আসার পরে এই যে আইডেন্টিটির এই পার্টটা অনেকটা প্রধান হয়েছে, এবং তাতে এদের যেটা মনে হয়েছে যে আমরা যে হয়রানির শিকার হয়েছি, এবার তার একটা রিবাটাল দেওয়ার সময় এসেছে। এইটা একটা খুব বড় কারণ বলে আমার মনে হয়। সেই কারণে আপনি এখানে বাংলায় না, পশ্চিমবঙ্গে বিজেপিকে সাপোর্ট করলে বাংলাদেশে মোল্লাদের কি অসুবিধা হয়? রিবাটাল টু হুম? আমি আজ থেকে 30 বছর বা 40 বছর আগে একটা হয়রানির শিকার হয়েছি। কার হাতে আমি হয়েছে? আজকে যাদের হাতে হয়েছি, আমি আজকে কার হাতে হয়েছে? ভারতীয় মুসলমানদের ভারতীয় মুসলমানের হাতে হয়নি। তাহলে আমি বদলা কার উপর নেব? আমাদের এই যে বর্ডারটা আছে, দুই পাশের হিন্দুদের মধ্যেও একই। এটা একটু অতি সরলীকৃত ঘটনা হচ্ছে এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যখন গভর্নমেন্ট ছিল সিপিএম এর মেজরিটি, তখন এখানে আরএসপি ছিল। বালুরঘাটের মানুষ কি বোকা ছিল? না, শরিকের দল হয়ে কেন থাকবে? তারা কেন সিপিএম এর এখানে সমর্থক ছিল না? তার কারণ হচ্ছে একটা গ্লোরিয়াস ট্র্যাডিশন। দেখো, তখন প্রথম কথা, মানে এটা আমি বলছি আলাদা বলছি, রাজনীতি তো একটা মাল্টি বাম, ওয়াজ নট এ মনোলিথ। পশ্চিমবঙ্গে বাম বলতে অনেক রকম বাম একদা বোঝাত। সবচেয়ে আমরা সব কিছুতেই ভাবি যে সিপিএম 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 করি, কিন্তু কথাটা হলো যে সিপিএম ওয়াজ ওয়ান অফ দ্য পার্টিস। 67 সালে আমি বলছি, 67-69 সালে সিপিএম একক ক্ষমতায় সরকারে আসার কোনো গল্পই ছিল, ঠিক আছে? অজয় মুখার্জির সঙ্গে লাইন করতে হয়েছিল। অজয় মুখার্জি দুটো গ্রুপ হয়েছিল,
তো জানি না তোমাদের জন্মটা হয়েছে কিনা, তখন একটা দিকে সিপিএম ছিল, আরেকটা দিকে সিপিআই ছিল। সিপিএম ওয়াজ বর্ন আউট অফ সিপিআই ইন 1964। তার আগে পর্যন্ত সিপিএম বলে কেউ নামই শোনেনি। দেন সিপিএম ওয়াজ ব্রেকঅ্যাওয়ে গ্রুপ, তৈরি করলো চারু মজুমদাররা, ঠিক আছে, সিপিআইএমএল। ওকে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন অন্য জায়গায় বাম, কিন্তু ভিন্ন ধারার বাম, এবং তাত্ত্বিকভাবে জনগণতান্ত্রিক বিপ্লব একজন বলছে, আরেকজন আরেক কিছু বলছে। উত্তরবঙ্গের এই যে কয়েকটা জেলায় বিশেষ করে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি, এদের নিজস্ব একটা গড় ছিল। কুচবিহারে গেলে তুমি দেখতে হয় ফরওয়ার্ড ব্লক, কমল গুহ টুহ এর ইত্যাদি ছিল, ননী গুহ এরা ছিলেন। জলপাইগুড়িতে সিপিএম বেশি ছিল কারণ চা শ্রমিক ছিল। যেখানে শ্রমিক ট্রমিক বেশি, সেখানে তুমি দেখবে একটা বাম একটু অন্যরকম। চা শ্রমিকদের মধ্যে আরএসপিটাও খুব ভালো। তারপরে এখানে নেতা বলতে কারা ছিলেন? ঢাকু চৌধুরী, কারণ আমি দেখেছি তাকে, ত্রিদীপ চৌধুরী। হ্যাঁ, যারা দেখেননি তারা কল্পনা করতে পারবেন না। মাখন পাল, দে ওয়ার লাইক সেন্টস। তারা তো রাজনীতিবিদ ছিলেনই। ঢাকু চৌধুরী কিন্তু ভোটটা লড়তেন বহরমপুর থেকে, তিনি কিন্তু এখান থেকে লড়তেন না। এবং একাধিক ক্রমে 52 থেকে 84 তিনি জিতেছেন। তারপরে সেই ম্যান্ডেলটা আস্তে 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 তাদের পরের প্রজন্মের কাছে গেল, কিন্তু তাদের প্রাসঙ্গিকতা কমতে থাকলো এই কারণে, এইটাই সেটা হচ্ছে এই যে জ্যোতিবাবু একটা জিনিস বুঝেছিলেন যে কংগ্রেস বিরোধী একটাও ভোট আমি বাইরে দিতে দেবো না। যে কারণে অনেকে ভুল করে, লেফট ফ্রন্ট ওয়াজ এ কোয়ালিশন অফ 13 পার্টিস, ঠিক আছে। এক পিস কিরণময় নন্দ, তার সঙ্গে না বামের কোনো সম্পর্ক আছে না ডানের কোনো সম্পর্ক আছে, এখন লাল টুপি পরে অখিলেশের পাশে বসে থাকে। 34 বছর ধরে এ রাজ্যের মৎস্যমন্ত্রী ছিল। কেন ছিল? ওই একটু দিলেন, রেখে দিলেন টু কিপ হিম হ্যাপি। কেননা ওদের পার্টির ওই মেদিনীপুরের কয়েকটা তল্লাটে দে আর প্রিটি ইনফ্লুয়েন্সিয়াল। মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক না খায় না মাথায় দেয়, শুনেছ? আমি বলছি রাম চ্যাটার্জি ছিলেন। রাম চ্যাটার্জি ওয়াজ এ ভেরি ভেরি টাকাবুকো লোক। হ্যাঁ, ছেলেবেলায় তোমাদের হুগলি জেলার। রাম চ্যাটার্জিকে যদিও খুব পছন্দ করতে নিলেন। আরসিপিআই, সৌমেন ঠাকুরের মতো মানুষ ওয়াজ এ লিডার অফ আরসিপিআই। সৌমেন ঠাকুরের বক্তৃতা আমি ছেলেবেলায় শুনেছি, আজ পর্যন্ত বাংলার ইতিহাসে কোনো ওর চাইতে বড় বাগ্মী আমি দেখিনি। প্রত্যেকবার দাঁড়াতেন চাকদা থেকে আরসিপিআই ক্যান্ডিডেট হয়ে, আর ডিপোজিট ফোরফিটের উপর, কিন্তু আরসিপিআই কোনোদিন ছাড়েন, ঠিক আছে। এইভাবে 3টে মেজর ডমিনেন্ট ওদের পার্টনার ছিল। একটা ছিল আরএসপি, একটা ফরওয়ার্ড ব্লক, আর একটা সিপিআই। এছাড়া বাকি অল্টারনেট বাচ্চা কাচ্চা ধরে না, পুজোর সময় আমরা সুবিধে লিখতাম না, যাদের খুশি সবচেয়ে বেশি করতেন। মেজর বলছেন তো, আরএসপি কেও সিপিএম খানিকটা ওরকমই। না, আরএসপি সিপিএম এর কি হলো, সিপিএম ওদের সঙ্গে ঘরও করবে, আবার ওদের ফিনিশও করে দেবে। সেটাই করেছে, সেটাই বালুরঘাটে আমি বলতে চাইছি। হ্যাঁ, ওরা সিপিএম সহাবস্থানের রাজনীতি কোনোদিন বিশ্বাস করে না। ওরা যেহেতু জ্যোতিবাবু প্রমোদবাবু হাতে ফ্রন্ট তৈরি, এবং সেটা একটা খুব তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে তৈরি হওয়া, ফলে ওই ফ্রেমওয়ার্কটা ওরা রেখে দিয়েছে। আজও একটা বামফ্রন্ট বলে বস্তু আছে, সেটা বায়বীয় না রিয়েল, যেখানে সিপিএমই একটা সিট পায় না, সেখানে দেখবে বামফ্রন্টের প্রবীণ লিডাররা মাসে একটা দিন বা 2 মাসে একটা দিন টুকটুক করতে করতে আলিমুদ্দিনে গিয়ে বসে তারা নিজেদের মধ্যে কথা বলে। কি কথা বলে আমি জানি না, কেন বলে তাও জানি না, কিন্তু দে লুক লাইক ডাইনোসরস। এটা সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেটা বদলালে একটু আমাদের অবাক লাগে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি একদা একটাই বাইনারি তখনও ছিল, লেফট ভার্সেস কংগ্রেস।
ঠিক আছে, এখন হয় একটা জাতীয়তাবাদী দল, লেফট বলতো বুর্জোয়া দল, এই করেছে সেই করেছে আজাদি জুটায় ফুটায় বলে শুরু হয়েছিল। এখন কোন দলের কি যে আদর্শ বা কে কি পার্সু করতে চাইছে সেটাই আমি বুঝি না। কিন্তু এটাও আমি বুঝি যে অপোজিশন স্পেস পশ্চিমবঙ্গে আজকে অলমোস্ট একতরফা বিজেপি নিয়ে নিয়েছে। ইট ইজ নট রিয়েলি ট্রু ফর উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গে ইকুয়ালি সত্য। আমি বালুরঘাট সম্পর্কে এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম কেননা বালুরঘাটের অতীত সম্পর্কে আমি ওকে বল, আমার খালি জানতে ইচ্ছে করে। এইটা আমার মনে হয়েছে যেটা যে মানে আমি কোনো পার্টি করি না, কিন্তু আমার যেটা মনে হয়েছে এই যে ভূমিপুত্র ব্যাপারটা সুকান্ত মজুমদারের ক্ষেত্রে, এবং সেটাও একটা কাজ করেছে। আর একটা কাজ হচ্ছে ইজি অ্যাক্সেস, সুকান্ত মজুমদারের কাছে ইজি অ্যাক্সেস করা যায়। মানে আমি দূর থেকে দেখে যেটা বুঝেছি, আর কিছু সমাধানও পায় সাধারণ মানুষ, কিছু সমাধানও পায়, মানে এটা কথা। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি যে ওর কাছে গিয়ে এরকম আমারই স্টুডেন্ট ওর কাছে গিয়ে পড়াশোনা করতে পারছে না, বিএড করতে পারছে, বিএডে তো অনেক টাকা লাগে, উনি কিন্তু একদম বিনা পয়সায় চান্স করিয়ে দিচ্ছেন। মানে মানে সে তো এরকম, মানে এই কথাটা আবার রটলে আমি আমাদের পাড়ায় যে সেলুনটা আছে সেই সেলুনে আলোচনা ছেলেকে নিয়ে গেছি ওখানে বসিয়ে দেওয়ার জন্যে, তখন ওটা বলছে এইটা করছে সুকান্ত মজুমদার। এই যে অ্যাক্সেসটা, হেঁটে রাস্তায় ঘুরছে, আমি কোনো তৃণমূল নেতা করছে না তা বলছি না, আমি একদমই তা বলছি না, কারণ শঙ্কর চক্রবর্তীকে আমি মানে বিয়ে থেকে এসে দেখেছি উনি খুব বিদগ্ধ মানুষ, শ্রদ্ধেয় মানুষ, আমি এটা বলছি। শঙ্করদা বেঁচে আছে? হ্যাঁ, এবং উনি বালুরঘাট কলেজ সম্পর্কে উনি ভীষণ সেন্টিমেন্টাল, এবং উনি এখনো অব্দি ওনার যা ক্ষমতা, এটা সুভাষদা বলতে পারবে যে উনি কিন্তু সাহায্য করেন। আমাদের একটা হলকে ভেঙে কেজি হল, যেটা ওনাদেরই পারিবারিক ইয়েতে দানের ছিল, সেটাকে করা হচ্ছে, উনি কিন্তু সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে। তো এখানে তৃণমূলের লিডারটাকে এইটা আমি মনে হয়। তারপরে আমাদের অর্পিতা ম্যাডাম যিনি, না আমি কে এখন তো সুভাষদা, হ্যাঁ সুভাষদার মতো আরো অনেকেই আছে, কিন্তু সুভাষদাও ওয়ান অফ দা। না মানে সব জেলাতেই এমন একটা টাওয়ারিং লিডার থাকে যার তলায় বাকিরা সবাই থাকে। এই দিনাজপুরে কে? বিপ্লব মিত্র অনেক বয়স হয়ে গেছে, হ্যাঁ। আর এতবার দল বদলেছেন, কোথায় থাকেন সেটাও বোঝা একটু কঠিন। ও বালুরঘাটে এটাও আবার আছে, মানে গঙ্গারামপুর বালুরঘাট একটা, ও বালুরঘাটের লোক গঙ্গারামপুরে মানে এটা একটা কিছু মনে করবেন না বিপ্লব দা, এটা কিন্তু বালুরঘাটের লোকেরা, আমি বালুরঘাটের লোক নই, কিন্তু হয়ে গেছি না এখানে বামপন্থীরা মানে যারা একদম ডেডিকেটেড পার্টি করে, আরএসপি আছে, সিপিএম। ডক্টর লাহিড়ীকে পছন্দ কেন? না, ডক্টর লাহিড়ীকে পছন্দ অপছন্দ না, একটা সাডেন স্টেজে হয়ে গেছে। সৌরভ যে এক্সপ্লেনেশনটা দিল আর কি, কথাটা বললো, এখানে বাংলাদেশ থেকে বা যেভাবে মানুষগুলো আছে তাদের মধ্যে খাইয়ে দেওয়া হয়েছিল যে তোমরা 57তে মার খেয়ে এসছো। শুধু খাইয়ে দেওয়া হয়নি সুভাষদা, আমার বাড়ির পুরোহিত আমার বিয়ে দিয়েছেন যে, সে কিন্তু বাংলাদেশ থেকে এসেছিল, আমার 91 বিয়ে হয়েছে, তার একটু আগেই 71 না অনেক পরে, তাকে আমি দেখেছি, যেটা আমি কোনোদিন দেখিনি আমার দক্ষিণবঙ্গের কালচারে, যে অন্য ধর্মের লোকেদের প্রতি কি ঘৃণা, মার খেয়ে এসেছিল, যেটা খাইয়ে দেওয়া। ওই যে ওর কথাটা আমি সামান্য হলেও সমর্থন করছি, কিন্তু সেটা কোনভাবে তৈরি করেছে, কি করেছে, মানে ব্যক্তি মানুষের হিসেবে। 500 লোক এলে তো 500 লোক অত্যাচারিত হয়নি না, নিশ্চয়ই না, নিশ্চয়ই। তার মধ্যে 25টা লোক অত্যাচারিত হয়েছে। এই 25টা লোককে ধরে নিয়ে তাদেরকে মনে সুড়সুড়ি দিয়ে তারা ঢোকার চেষ্টা করেছে। আর এই বামপন্থী যে লোকগুলো ছিল, যারা ডেজিনেটেড নয়, নিচের স্তরের লোক, তারা কিছু লোভী ছিল। আর এখানে লিডারশিপের অভাব ছিল। প্রোটেকশনটা কে দেবে? দিলীপ ধর নেই, বিশ্বনাথ বাবু নেই, কীর্তি গোস্বামী নেই। দিলীপ ধর একা, দিলীপ ধর একটা ছোট্ট ঘটনা বলি, এটা আমার বাস্তব জীবনের ঘটনা। আমরা তখন স্টুডেন্ট, আমরা রেলের জন্য মুভমেন্ট করছি। এই বিয়ে আতাউল গনি খান চৌধুরী কৌতালের বাড়িতে গেছি, উনি কেদারায় শুয়ে আছেন এরকম করে, সেই তো এরকম শুয়ে আছে। তা
আমাদের সব শুনলেন, আস্তে আস্তে বসে সব শুনলেন। শোনার পর বললেন, তোমরা জীবনে কোনোদিন আন্দোলন করতেও পারবে না, তোমরাও আনতে পারবে না রেল। তোমরা যা দিলীপের সঙ্গে কথা বলো, দিলীপকে বলো, আমার কথা বলো, ওর লোকজন দেবে, তোমরা আন্দোলনটা করো। এই যে দিলীপ ধর, দীপঙ্কর দা নেই, আজকে ভাবতে হবে কিন্তু। বিমল দা বসে আছে, মানে শারীরিক কারণেই বসে আছে, এরা নেই। আর সিপিএম এর তো এখানে লিডার ছিল না, 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 সিপিএম এর কোনো লিডার ছিল CPM এর না। কোনো লিডার আজকে কানু দত্তকে অনেকে ইয়াং গ্রুপের লিডার বানিয়েছিল, মারা গেছে, কিন্তু ও তো কংগ্রেস ছিল, ভোট খেয়ে ৭৭-এর পর চলে এসেছে। এখানে যারা সিপিএম করে তারা ভোল্ট খাওয়া। সেই সময় যারা এখানে বালুঘাটে উঠেছিল ডমিনেট করতো, মিনতি করতো, নারায়ণ করতো। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। খুব ভালো করেন, কিন্তু জিততে পারেন না কেন? জিততে পারি না কেন? তৃণমূলের আগে কি করতেন? কংগ্রেস করতাম। কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে কোন সালে? ৯৮, ৯৮-এ? ৯৭ হয়েছি। ৯৭ যেদিন দল মহারাষ্ট্র নিবাস সালে ভাঙে সেদিনই হয়েছে। মহারাষ্ট্র নিবাসে দল ভাঙেনি। না, ওই দিন মিটিং হয়েছে মহারাষ্ট্র। ওই দিন ইয়ে হয়েছে, কি বলে, হেরে গেছে, সোমেন মিত্রি প্রেসিডেন্ট হয়েছে। ৯৭ হেরে যাওয়ার পর ৯৭ যখন আপনার 9th আগস্টে, তো আপনাকে কেন টিকিট দেয় না মমতা? আমি জানি না, চেষ্টা করে দেখেছেন? কোনোদিনই নয়। আপনার ইচ্ছেও করে না? হ্যাঁ, করে। ও, তা তাহলে কোথায় গিয়ে আপনার ইয়েটা আটকে যায়? শুনুন, এটা এই রেকর্ড, অন রেকর্ড বলবো না। অন রেকর্ডই বলুন। না, অন রেকর্ড না, থেকে অফ রেকর্ড। অন রেকর্ড। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। এই অর্পিতা ঘোষকে পাঠানো হলো বালুরঘাটে, এবং কেন এসেছিল আমার আজ পর্যন্ত জানি না। কেন সে পলিটিক্স করে তাও আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। ওই যতদিন শাওলি মিত্র বেঁচে ছিলেন ততদিন শাওলির পিছন থাকতো, শাওলির সঙ্গে ওই বাড়িতেই থাকতো। এখনো হ্যাঁ, এখন আর নেই, শাওলি তো মারা গেছে। না, ওই বাড়িতে শাওলির বাড়িটাও দখল করে নিয়েছে, আর দেবেশের সঙ্গে বোধহয় এখন থাকে বলে আমি শুনেছি। হ্যাঁ, দলটা চালায়, মানে দলটা মিলে চালায়। করে গেল আমাদের নাটক খুব ভালো। হোয়াট এভার, দেবেশ ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন। সে এখানে কি করেছে? না, তাকে তো এমপি হয়েছিল প্রথমবার, এমপি তো হয়েছিল, তাই হয়েছিল। তারপরে 16 সালে হেরে যাওয়ার পর ওকে রাজ্যসভার এমপি করেছিল। তারপরে কোনো কারণে রাজ্যসভার এমপি থেকে রিজাইন দিতে বললো দল, ওই ইয়েকে দিল, গোয়ার ওই ভদ্রলোককে দিল। দেওয়ার পর তো এখানে জেলার প্রেসিডেন্টও হলো, পার্টির প্রেসিডেন্টও হয়েছিল। তারপরে পার্টি প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পর ওখান থেকে চলে গিয়েছিল। তারপরে এখন কি যোগাযোগ আছে তার হ্যাঁ, সঙ্গে? শহরে আসছেন উনি। ও, তার মানে আবার দাঁড়াবেন এখান থেকে? পার্টি বলতে পারবো আমি কি করবো। ও, তার মানে ও কখনোই মানে বালুরঘাটের সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন করার। ওকে, আচ্ছা। এখানে কি তৃণমূলের চেহারাটা কি খুব জঙ্গি না ভদ্র? বালুরঘাটে ওই জঙ্গি রাজনীতি চলবে না। চলবে না কেন? এখানকার মাটিতেই কিছু আছে। হ্যাঁ, মাটিতেই কিছু আছে। সবাই ভক্তির রসে একদম। আপনি এটা জানেনও, সৌরভ বামপন্থী ছেলে, আমি তৃণমূল করি। ওপেনলি না করলেও যেভাবে চলে সেটা বামপন্থা ছেলে, আমার সঙ্গে কিন্তু খুব ভালো সব। সেটাই তো হওয়া উচিত। এইটাই বালুরঘাট। এই যে আপনারা দেখলেন, এরাই কিন্তু কলকাতায় চলে গেলে দেখবেন এরা পরস্পরের সঙ্গে কথা বলে না, এবং পরস্পর সম্পর্কে একেবারে চকারান্ত এবং বকারান্ত ছাড়া কোনো ভাষা প্রয়োগও করে না। এখানে এটা বালুরঘাটের দীর্ঘদিনের সংস্কৃতি। যখন আরএসপি ছিল তখনও দেখেছি কংগ্রেস এবং আরএসপি পাশাপাশি বসে চা খেত, তারা নিজেদের মধ্যে তর্ক করতো, তর্কপ্রিয় খুব, কিন্তু কখনো সেটা হাতাহাতি পর্যন্ত গেছে বলে আমি শুনিনি। সেই সংস্কৃতিটা বালুরঘাট আজও ধরে রেখেছে, এবং ধরে রেখেছে দেখে আমার খুব ভাল লাগলো। কেননা বাকি বাংলা থেকে এই সংস্কৃতি কার্যত উধাও। এখন প্রতিদ্বন্দ্বিতা মানে দাঁড়িয়েছে শত্রুতা, আর রাজনৈতিক প্রতিপক্ষ মানে দাঁড়িয়েছে শত্রুপক্ষ। এই সংস্কৃতি থেকে বাংলার মুক্তি একেবারে অনিবার্যভাবে জরুরি।
এবং সেই শিক্ষাটা কিভাবে নিতে হয়, বাকি বাংলার মানুষের উচিত বালুরঘাট এসে তার প্রথম পাঠশালার শিক্ষানবিশটুকু করে যাওয়া। এই বলেই এখানকার আলোচনা শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।